তোরে আপু, রাতের বেলা তুমি যখন ঘুমিয়ে পড়েছিলে তখন নির্ঝর ভাইয়া তোমার এত এত ছবি তুলেছে আর তোমার গালে পাপ্পিও দিয়েছে। 7 বছর বয়সী ফুফাতো বোনের কথা শুনে চমকে নির্ঝরের মুখ পানে তাকালো তরি। লম্বা মতন ফর্সা ছেলেটার চেহারা ও পোশাকে আভিজাত্যের ছাপ। লম্বাটি মুখে তীক্ষ্ণ একজোড়া চোখ, চিকন ভ্রু, গোলগাল নাক আর ভরার ঠোঁট নিয়ে সুদর্শন একটা ছেলে। এই ছেলে কেন তার মতো সাধারণ চেহারার একটা মেয়ের ছবি লুকিয়ে তুলবে? তরি কপাল কুঁচকে নির্ঝরের দিকে কয়েক পা এগিয়ে গিয়ে বলল, জ্যোতি যা বলছে তা কি সত্যি? আপনি লুকিয়ে আমার ঘুমন্ত অবস্থার ছবি তুলেছেন নির্জন ভাই? আর বাকি অংশটুকু উচ্চারণ করতে পারল না তরি। তার প্রশ্নে নির্ঝর গলায় ঝুলানো দামি ক্যামেরার দিকে এক পলক তাকালো। দাঁত চেপে চোখ সরু করে জ্যোতির দিকে তাকাতে জ্যোতি ভয় পেয়ে দৌড়ে পালালো। জ্যোতির গমন পথের থেকে দৃষ্টি সরিয়ে মাথার ঘন চুলে একবার আঙুল চালালো সে। তারপর বিরক্তি প্রকাশ করে বলল, তুমি কি নিজেকে মিস ডায়না ভাবো তরি? তোমার মতো এমন খ্যাত একটা মেয়ের ছবি আমি তুলবো, তাও আবার লুকিয়ে? এই নির্ঝর শাহরিয়ারের ক্যামেরায় ছবি ওঠার মতো যোগ্যতা তোমার আছে? আবার চুমু খাবো? তোমাকে চুমু খাওয়ার থেকে ডাস্টবিনকে চুমু খাওয়া বেটার। মুহূর্তে তরির মুখটা কালো হয়ে গেল। কালবৈশাখী ঝড়ের ঘন কৃষ্ণ মেঘে ঢেকে গেল মনের আকাশ। দুহাতে ওড়না চেপে ধরে বড় করে শ্বাস নিল সে। কিছুতেই চোখে জল আসতে দেওয়া যাবে না। নিজেকে সামলে আজকের এত আনন্দের দিনটা মাটি করে দেওয়া কুৎসিত মনের মানুষটির দিকে আরেক পলক তাকালো। সামনে দাঁড়িয়ে থাকা নির্ঝর নামের ছেলেটি তরির একমাত্র ফুপির দেবরের ছেলে। ফুপির বাড়ি সিলেট, কিন্তু বাবার চাকরির সূত্রে নির্ঝর ছোটবেলা থেকে পরিবারের সাথে ঢাকাতে থাকে। সেজন্য তরি ফুপির বাসায় মাঝে মধ্যে আসলেও নির্ঝরের সাথে কখনো দেখা হয়নি। নির্ঝরকে সে দেখেছিল 7-8 বছর আগে একটা পারিবারিক অনুষ্ঠানে। বহু বছর পর দ্বিতীয়বারের মতো গতকাল সন্ধ্যায় নতুন করে পরিচয় হয়েছে। গতকাল কয়েক মিনিট কথা বলে ছেলেটাকে ভালো মনে হয়েছিল, কিন্তু আজ তার নোংরা মনের পরিচয় পেল। প্রথমবারের মতো এত সুদর্শন একটা ছেলের কুৎসিত আর বিকৃত মানসিকতা তার ভেতরটা পুড়িয়ে দিল। নির্ঝরের গুনগুন শব্দে তরির ভাবনার সুতোয় টান পড়ল। তাকিয়ে দেখল নির্ঝর জায়গা বদল করেছে। সিঁড়ির পাশে দাঁড়িয়ে সামনের দৃশ্যের ছবি তুলছে। ফুপির বড় ছেলে জীবন ভাইয়ার আজ বিয়ে। সেই উপলক্ষে তরি 2 দিন হলো ফুপির বাড়ি এসেছে। এতক্ষণ ভালো সময় কাটছিল, কিন্তু নির্ঝর নামক ছেলেটা যেন হুট করে তার ভালো থাকার পাহাড়টা ধসে দিল। তরি দমে গেল না। চারপাশে একবার নজর বলিয়ে নির্ঝরের দিকে এগিয়ে গেল। কণ্ঠে বিষ ঠেলে নিচু স্বরে বলল, একদম ঢাকা সাজার চেষ্টা করবেন না মিস্টার নির্ঝর শহরিয়ার। ঢাকাতে থেকে চরিত্রের কতটা অবনতি করেছেন তা টের পাচ্ছি। তবে শুনুন, ঢাকার বাতাস গায়ে মেখে সব জায়গায় ঘুরবেন না, তাহলে শরীরের সবগুলো হাড়গুড় মাংস থেকে আলাদা হয়ে যাবে। নির্ঝর ক্যামেরা থেকে চোখ সরিয়ে বিস্ময় নিয়ে বলল, হোয়াট? আমার ছবি কেন তুলেছেন তার কৈফিয়ত চাই। ছি, কতটা জঘন্য আপনার মন মানসিকতা। না জানি ঘুমের মধ্যে আমার কাপড় চোপড় ঠিক ছিল কিনা, কি কি করেছেন কে জানে। তরির মুখে সর্বত্র দুশ্চিন্তায় সে ভর করল। নির্ঝর দাঁতে দাঁত চেপে বলল, আর একটা কথা বলবে তো তোমাকে আমি ভয়ঙ্কর শাস্তি দিব। বললাম তো আমি ছবি তুলিনি তোমার। তাহলে কি একটা বাচ্চা মেয়ে মিথ্যে বলবে আমাকে? নির্ঝর ফু দিয়ে কপালের চুলগুলো সরিয়ে দিল। মেকি হেসে বলল, জ্যোতিকে তোমার বাচ্চা মেয়ে মনে হয়? হাউ ফানি! ওর মতো বিচ্ছু পৃথিবীতে 2 পিস নেই। তরি ঠোঁট কামড়ে গভীর চিন্তায় ডুবে গেল। কার কথা বিশ্বাস করবে, নির্ঝর নাকি জ্যোতি? কোচকানা কপালে সে নির্ঝরের দিকে তাকালো। গম্ভীর মুখে অনবরত সামনের ছবি তুলে যাচ্ছে সে। তরি আচমকা নির্ঝরের সামনে দাঁড়িয়ে পড়ল। ডান হাত বাড়িয়ে দিয়ে বলল, আপনি ক্যামেরা দিন, ক্যামেরা দিন। ছবি তুলেছেন কিনা আমি পরীক্ষা করব। নির্ঝর সঙ্গে সঙ্গে ক্যামেরা 2 হাতে চেপে ধরে বলল, ইম্পসিবল। কেন? অসম্ভব কেন? বলে তরি অপেক্ষা করল না। নির্ঝরের ক্যামেরা হাত দিয়ে স্পর্শ করতে নিল। হাত এগিয়ে নিতে খপ করে তার হাত ধরে ফেলল নির্ঝর। নির্ঝরের আচমকা স্পর্শে ভেতরটা কেঁপে উঠল তরির। তড়িঘড়ি করে হাত ছাড়িয়ে নেওয়ার আগে নির্ঝর তার হাত ছুঁড়ে ফেলে দিল। দাঁতে দাঁত চেপে বলল, ডোন্ট ক্রস ইওর লিমিট। ক্যামেরায় হাত দেয়া মানে আমার কলিজায় হাত দেয়া। ওই নোংরা হাতে ক্যামেরা স্পর্শ করার দুঃসাহস দেখাবে না। নির্ঝরের কণ্ঠের প্রখরতায় কিছুটা পিছিয়ে এলো তরি।
উসখুস করে কিছু বলতে নিতে সিঁড়ি মারিয়ে হৈ হৈ করে সবাই নিচে নামা শুরু করলো। বরযাত্রী যাওয়ার সময় হয়ে গেছে, বিকেল 3টে বাজতে চলল। সিঁড়ি থেকে দৃষ্টি সরিয়ে দেখলো নির্ঝর সরে পড়েছে। জীবন ভাইয়া আর তার বন্ধুদের সাথে হাত নেড়ে নেড়ে কথা বলছে। তরি বিড়বিড় করে বলল, বজ্জাত ছেলে, আজ তোর ক্যামেরা না ভেঙে আমি ভাত খাবো না। এই মুহূর্ত থেকে আমি ক্যামেরা ভাঙার জন্য অন্বেষণ শুরু করলাম। হাতে কারো স্পর্শ পেতে তরি চমকে গেল। ঘাড় ঘুরিয়ে দেখলো ফুপি। সে তাকাতে ফুপি স্পষ্ট সুর তুলে বললেন, এখানে দাঁড়িয়ে বিড়বিড় করছিস কেন? বরযাত্রীর সাথে যাবি না? তাড়াতাড়ি গিয়ে চুলগুলো খোপা করে আয়, 10 মিনিটের মধ্যে সবাই রওনা দিবে। তরির শাড়ির কুচি একটু নেড়েচেড়ে ঠিক করলো। পিঠময় ছড়িয়ে থাকা মাথার খোলা চুলগুলো একবার ছুঁয়ে দিয়ে বলল, ও ফুপি, চুল খোলা থাক না। খবরদার না, যা গরম পড়েছে মরে যাবে। যা রুমে গিয়ে বিধায়, অনেকটা পথ যেতে হবে। তুমিও কি যাবে? আমি না, আমি বাদে সবাই যাবে। সবাই মানে সবাই। ফুপি তাড়া দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, যে যার কাজে ব্যস্ত। তরি আর চোখে একবার নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর গলায় ঝুলানো ক্যামেরাটা তার পাশের সোফায় নামিয়ে পাঞ্জাবির হাতা গোটাচ্ছে। তার মনোযোগ অন্যদিকে। সঙ্গে সঙ্গে তরির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। শাড়ির আঁচল টেনে লম্বা করে ঘোমটা দিল সে। তারপর পা টিপে টিপে নির্ঝরের পেছনে গিয়ে দাঁড়ালো। চারপাশে একবার দৃষ্টি নিক্ষেপ করে বেশ স্বাভাবিক ভঙ্গিতে সে সোফার উপরের ক্যামেরাটা হাতে নিল। চোখের পলকে সেটা শাড়ির আঁচলের তলায় লুকিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে মন খুলে হাসলো তরি। ইস, কি যে ভালো লাগছে। ক্যামেরাটার যে একটা গতি করতে পেরেছে, এই সুখে তার এক পায়ে দাঁড়িয়ে নাচতে ইচ্ছে করছে। বজ্জাত ছেলে। গুনগুন করে গান গাইতে গাইতে তরি মাথার চুল খোপা করে ফেলল। কিছু খোলা চুল কানের দুপাশে রেখে সে নিজের দিকে তাকালো। তারপর ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে দরজার দিকে এগিয়ে গেল। ছিটকানি খুলে দরজার হাতলে হাত রেখে টান দিতেই তার বুকের ভেতর ধক করে উঠল। দরজা খুলছে না। মনের ভুল ভেবে সে আবার দরজায় টান দিল। একবার নয়, দুবার নয়, বারবার সে টান দিল এবং একটা সময় বুঝতে পারল যে কেউ বাইরে থেকে দরজাটা লক করে দিয়েছে। ভয়ার্থ মুখে সে কয়েকবার দরজায় করাঘাত করলো। কোনো প্রত্যুত্তর এলো না। কিছুক্ষণ বিমূঢ় হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সে। হঠাৎ এক দৌড়ে জানলার দিকে এগিয়ে গেল। কাঁচ সরিয়ে অবাক হয়ে লক্ষ্য করল গেটের সামনে দাঁড়িয়ে থাকা বিয়ের বাস, মাইক্রো কোনোটাই নেই। তাকে না নিয়েই চলে গেল সবাই। চোখের কোণে জলের অস্তিত্ব অনুভব করলো তরি। খট করে দরজা খোলার শব্দে সে পেছন ঘুরে তাকালো। কালো পাঞ্জাবির উপর সোনালী কারুকার্য পরিহিত নির্ঝর দরজা ঠেলে রুমের ভেতরে ঢুকলো। তরির বিস্ময় মিশ্রিত চোখের দিকে এক পলক চেয়ে আচমকা ভেতর থেকে দরজা বন্ধ করে দিল নির্ঝর। ভয়ে তরির চোখ দুটো বড় বড় হয়ে গেল, বুক কেঁপে উঠল। শুকনো ঢোক গিলে জানালার গ্রিলের সাথে সেটে দাঁড়ালো। তবে কি নির্ঝর বরযাত্রীর সাথে চায়নি? কেন চায়নি? নির্ঝর বেশ স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে আসতে লাগলো। তরি কথার খই হারিয়ে ফেলেছে যেন। মুখ দিয়ে কোনো বুলি ফুটছে না। ভয়ে অনবরত শরীর কাঁপছে। এই ছেলে কি ফাঁকা বাড়িতে তার কোনো ক্ষতি করে ফেলবে? ফুপি, ফুপি কোথায়? গলা ছেড়ে হাঁক ছাড়তে নিয়েও অস্ফুট একটা শব্দ ছাড়া মুখ দিয়ে কিছু বের হলো না। নির্ঝর কয়েক পা এগিয়ে এসে থেমে গেল। তরি দুহাতে জানালার গ্রিল চেপে ধরে কম্পিত কণ্ঠে বলল, দরজা বন্ধ করছেন কেন ভাই? নির্ঝর ভাই। নির্ঝর বেশ আয়েশ করে রুমের মাঝামাঝি থাকা বিছানায় বসে পড়ল। বালিশে হেলান দিয়ে পা ভাঁজ করে তরির দিকে তাকালো। সেদিকে তাকিয়েই পাঞ্জাবির উপরে দুটো বাটন খুলল। ব্যঙ্গ করে বলল, এতক্ষণ না মিস্টার নির্ঝর শাহরিয়ার বলে খুব চিল্লাফাল্লা করছিলে? যেই আমার কারমা একটু শুরু করলাম, অমনি ভয় চুপসে গেলে, ভাই বলে ডাকা শুরু করলে। হাউ ফানি। আপনি বরযাত্রীর সাথে যাননি? দেখতেই পাচ্ছ, যাইনি। কেন যাননি? নির্ঝর সে প্রশ্নের উত্তর দিল না। তরি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, নিশ্চয়ই গাড়ি মিস করেছেন, এখনো সময় আছে, চলে যান। যাওয়ার হলে অনেক আগেই যেতাম। আমারও যাওয়া হলো না। কে জানে, বাইরে থেকে দরজা লক করে দিয়েছিল। ওই মহৎ কাজটা আমি করেছি। নির্ঝরের অতিরিক্ত শীতল কণ্ঠ তরির শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। বিস্ফোরিত নেত্রে নির্ঝরের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। অবাক কণ্ঠে বলল, কি? আপনি বাইরে থেকে দরজা লক করে রেখেছিলেন কেন? দরকার আছে। যাওয়ার সময় কেউ খোঁজ করেনি আমার?
কেউ না করলে অন্তত ফুপির তো করার কথা। অনেকেই খোঁজ করেছিল, সবাইকে অনেক গুছিয়ে সত্যের মতো করে মিথ্যে বলেছি। আর ফুপি, বড় মা তো সিঁড়ি দিয়ে উঠার সময়ও জিজ্ঞেস করেছে তুমি গিয়েছো কিনা। বলেছি তুমি জীবন ভাইয়ার গাড়িতে চলে গেছো। তরির মুখে সর্বত্র রাগ ফুটে উঠল। এই বদমাইশ ছেলে চাই কি? একে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিতে পারলে একটু শান্তি পেত। কনের বাড়িতে গিয়ে সবাই কত হইহুল্লোড় আর মজা করছে, আর সে একটা বদ ছেলের সাথে এক রুমে মনে পড়তে তরি দ্রুত জানালা থেকে সরে আসলো। নির্ঝরের দিকে আঙুল উঁচিয়ে আবার নামিয়ে নিল সে। দরজার দিকে পা বাড়াতে নির্ঝর ঝড়ের গতিতে সামনে এসে তার পথ আগলে দাঁড়ালো। তরি কপাল কুঁচকে তাকাতে সে বলল, পালাচ্ছ কোথায় তরি রানী? বললাম না দরকার আছে। তরি ভীত সন্ত্রস্ত হয়ে ধীর পায়ে পিছিয়ে গেল। ফের জানালা ঘেঁষে দাঁড়িয়ে পায়ের নখ দিয়ে ফ্লোর খোঁটা শুরু করলো। নির্ঝর পাঞ্জাবির হাতা গুটিয়ে আবার বিছানায় গিয়ে বসলো। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। নীরবতা ভেঙে তরি মুখ তুলে তাকালো। নির্ঝরের মুখপানে তাকিয়ে বিরক্তি মাখা কণ্ঠে বলল, কি দরকার বলছেন না কেন? কোনো হেল্প লাগবে? এ বাড়িতে কিছু খুঁজে পাচ্ছেন না? টিস্যু লাগবে? টয়লেট টিস্যু? তরির হড়বড় করে বলা এক গাদা প্রশ্নে নির্ঝর চট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তরির দিকে ক্ষিপ্ত পায়ে এগিয়ে এসে বলল, আমার ক্যামেরা কোথায়? তরি ফুস করে নিভে গেল। ক্যামেরা? তার ঘূর্ণায়মান চোখ দুটো আশেপাশে উত্তরণের পথ খুঁজল। না পেয়ে ভয়ার্ত চোখে এক পলক নির্ঝরের দিকে তাকালো। নির্ঝরের রাগান্বিত রূপ দেখে ভীত হলেও নিজেকে স্বাভাবিক রেখে বলল, ক্যামেরা? কোন ক্যামেরা? নির্ঝর আরো দুপা এগিয়ে এলো। তরির এক হাত সামনে এসে থেমে বলল, কোন ক্যামেরা জানো না? না। আমার গলায় ঝুলানো যে ক্যামেরাটি দেখেছিলে সেটা কোথায়? তরির শাড়ির আঁচল টেনে টুনে নিজেকে সম্পূর্ণ ঢেকে ফেলল। জিহ্বা দিয়ে শুষ্ক ঠোঁটচোরা ভিজিয়ে বলল, ভারী অদ্ভুত তো আপনি। আমি কিভাবে বলবো আপনার ক্যামেরা কোথায়? অদ্ভুত? আমি কতটা অদ্ভুত তা টের পাবে যদি আমার ক্যামেরা ঠিকঠাক মতো ফেরত না দাও। আমার ক্যামেরা কোথায়? বললাম তো আমি জানি না। তরি জানালার পাশ থেকে সরে আসতে চাইল। ডান দিকে পা বাড়াতেই নির্ঝর আরো এগিয়ে এলো। নির্ঝরকে এত কাছে অনুভব করে তরির কলিজা কেঁপে উঠল। ভয়ে, অজানা আতঙ্কে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এত কাছে আসছেন কেন? নির্ঝর আরো একটু এগিয়ে এলো। গায়ের সাথে গা লাগতে তরি দেওয়ালের সাথে মিশে যাওয়ার চেষ্টা করলো। মনে মনে অসংখ্য বার ফুপিকে ডাকলো। ফুপি এলেই সে এখান থেকে বের হতে পারবে। আতঙ্কে মাথা ঘুরছে তার, পা ধরে আসছে, শরীরের ভর রাখতে পারছে না। যখন তখন পড়ে যাবে হয়তো। সে বাদিকে সরে যাওয়ার চেষ্টা করতে নির্ঝর দেওয়ালের দুপাশে হাত দিয়ে তাকে আটকে ফেললো। চিবিয়ে চিবিয়ে বলল, লাস্টবারের মতো জিজ্ঞেস করছি, আমার ক্যামেরা কোথায়? তরি আর দাঁড়িয়ে থাকতে পারল না। ছলো ছলো চোখে মাথা চেপে ফ্লোরে বসে পড়ল। বিড়বিড় করে নিচু স্বরে বলল, ওটা আমি ভেঙে ফেলেছি, ছাদের উপর রেখে ইট দিয়ে থেতলে টুকরো টুকরো করে ফেলেছি। নির্ঝরের কান অব্দি সে কথা পৌঁছলো না। সে হাঁটুতে ভর দিয়ে তরির সামনে বসে পড়ল। তরি নিচু করে রাখা মাথাটা থুতনি ধরে উঁচু করলো। দাঁতে দাঁত চেপে বলল, স্পষ্ট করে বলো কোথায় রেখেছো। তরি এক ঝটকায় নির্ঝরের হাতটা সরিয়ে দিল। আচমকা আক্রমণে নির্ঝর কিছুটা পিছিয়ে গেল। তরি বাজকাই কণ্ঠে বলল, আমি তো আস্ত একটা ডাস্টবিন, তাহলে ছুঁয়ে দিচ্ছেন কোন সাহসে বজ্জাত ছেলে? নির্ঝর হুট করে তরির আরো কাছে চলে এলো। দুহাতে তরির গাল স্পর্শ করে বলল, এবার শুধু ছুঁয়ে দিব না, আরো অনেক কিছু করব। তরির বুকের ভিতর ধক করে উঠল। চেহারা জুড়ে ভয়ের হাতছানি, অনবরত শরীর কাঁপছে। কম্পমান ঠোঁটচোরা কিছুটা আলগা করে অস্পষ্টভাবে বলল, দূরে যান প্লিজ। নির্ঝরের ভেতর কোনো প্রতিক্রিয়া ঘটল না। আগের মতো নির্বিকার ভঙ্গিতে মুখটা তরির মুখের কাছাকাছি আনতে তরি ভয়ে চোখ বন্ধ করে ফেলল। দুহাতে সমস্ত ফ্লোরে রক্ষা কবচ খুঁজে ফিরল। আচমকা ডান হাতে লোহা জাতীয় কিছু টের পেতে সেটা আঁকড়ে ধরল। ধপ করে চোখ খুলে দেখলো নির্ঝরের চোখ জোড়া বন্ধ, সমস্ত মুখ শিথিল, একটা পেশিও কুঁচকে নেই। দুজনের ঠোঁটের মাঝে দূরত্ব নির্ঝর ক্রমেই কমিয়ে ফেলতে তরি ডান হাত উঁচিয়ে নির্ঝরের মাথায় সমস্ত শক্তি দিয়ে পরপর দুটো আঘাত করলো। তরির গাল থেকে নির্ঝরের হাত দুটো খসে পড়ল। নির্ঝর অস্ফুট আর্তনাদ করে আঘাতপ্রাপ্ত জায়গা দুহাতে চেপে ধরল। অদ্ভুত দৃষ্টিতে তরির দিকে তাকালো, যেন এমন কিছু ঘটবে তা তার কল্পনাতেও ছিল না।
কয়েক সেকেন্ডের মধ্যে নির্ঝরের মাথার ডান পাশে গড়িয়ে ছিপ পর্যন্ত রক্তের ক্ষীণ একটা ধারা লক্ষ্য করলো তরি। ভয়ার্ত চোখে নিজের হাতে ধরে রাখা অস্ত্রের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে তার পিলে চমকে উঠল। এটা তো লোহার সুপুরি কাটা জাতাকল। গতকাল রাতে এই রুমে তার পাশে ফুপির বয়স্ক খালা শাশুড়ির শোয়ার কথা ছিল। এই জাতাকল, পানের ডালা সব তো ওনার। শেষমেশ এই লোহার জিনিস দিয়ে সে নির্ঝরকে আঘাত করে বসলো। তরি নিজের মধ্যে নেই, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। সে শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকালো। এই ছেলেটা তাকে ডাস্টবিনের সাথে তুলনা করেছে, এর শাস্তি প্রাপ্য ছিল। তার জ্বলন্ত চোখ দুটো নির্ঝরের ছোট হয়ে আসা চোখে নিবদ্ধ হতে ছলছল করে উঠল। চোখের উত্তাপতা ক্ষয়ে এলো। নির্ঝরের চোখে চেয়েই সে যেন তার কষ্টটা উপলব্ধি করতে পারল। অবাক হয়ে লক্ষ্য করল নির্ঝরের ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা। এটা কি তার মনের ভুল? সে ভুল দেখছে। নির্ঝর শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে ফ্লোরে বসে পড়ল। রক্তাক্ত বাম হাতটা বাড়িয়ে তরির গাল স্পর্শ করতে নিল। জ্ঞানশূন্য হয়ে তরি ফের হাতের জাতাকল উঁচু করতে নির্ঝর সেটা ধরে ফেলল। এক টানে কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে মারল। কোথাও সেটা পড়ে ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ কানে এলো তরির। সেদিকে ভ্রুক্ষেপ নেই তরির। সে চেয়ে আছে নির্ঝরের দিকে। নির্ঝরের শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছে। নির্ঝর বিড়বিড় করে বলল, ইউ ক্রেজি স্টুপিড। পরক্ষণে ঢলে ফ্লোরে শুয়ে পড়ল। কোন রকমে ভেঙে ভেঙে বলল, তরি রানী, আমায় ইমিডিয়েটলি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। মরে যাচ্ছি আমি। নির্ঝরের চোখ জোড়া বন্ধ হয়ে যেতেই তরি নিজের মাঝে ফিরল। চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ল। সে দ্রুত নির্ঝরের মাথাটা কোলের উপর নিয়ে মাথায় নিজের আঁচল চেপে ধরল। রক্তের ধারা বন্ধ হচ্ছে না কেন? এতটা আঘাত করে বসলো। দরজায় কেউ অনবরত ধাক্কা দিচ্ছে। জোরে সোরে কয়েকবার ধাক্কার পরপরই তরি ফুপির কণ্ঠ শুনতে পেল। তার ফুপি মমতাজ বেগম চিন্তিত কণ্ঠে বারবার বলছেন, নির্ঝর, ঠিক আছিস বাবা? কি হয়েছে? মাথা ব্যথা কমেনি? দরজা খুলতো, কাঁচ ভাঙার শব্দ পেলাম মনে হয়। তরি নির্ঝরের মাথাটা কোল থেকে নামিয়ে দরজার দিকে দিল এক ছুট। ছিটকেনি খুলে কাঁদতে কাঁদতে বলল, ফুপি, নির্ঝর ভাই মরে যাচ্ছে, হসপিটাল নিতে হবে। মমতাজ বেগমের কপালে চিন্তার বলিরেখা ফুটে উঠল। ভেতরে উকি না দিয়ে অবাক হয়ে বলল, তোরা দুজন এক রুমে দরজা বন্ধ করে কি করছিলি রে? তরি, তুই বরযাত্রীর সাথে যাসনি? তরি তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। তার হাত পা কাঁপছে, চেহারায় বিধ্বস্ত ভাব। মমতাজ বেগমের সন্দিহান দৃষ্টি উপেক্ষা করে তার হাত ধরে রুমের ভেতর টেনে নিয়ে গেল সে। জানালার দিকে এগিয়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, ফুপি, নির্ঝর ভাই। নির্ঝরকে মেঝেতে পড়ে থাকতে দেখে মমতাজ বেগম তবদা মেরে গেলেন। নির্ঝরের হাত দুটো রক্তে রঞ্জিত। তিনি মুহূর্তে সব বুঝে ফেললেন। মন কু ডাক গাইছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে চোখের সামনে যেন। তিনি দ্রুত মেঝেতে বসে নির্ঝরের মাথাটা উঁচু করে বললেন, তরি, নির্ঝরের কি হয়েছে? এই নির্ঝর, কথা বল, কি হয়েছে? নির্ঝর আধ খোলা চোখ মেলে এক পলক মমতাজ বেগমকে দেখল। বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করে ঝিমিয়ে গেল। তরি হাতের কাছে থেকে একটা ওড়না এনে কম্পমান হাতে নির্ঝরের পাশে বসে মাথাটা শক্ত করে বেঁধে দিল। ফুপির দিকে চোখ পড়তেই চোখের দৃষ্টি অসহায় হয়ে আসলো। যেন বলতে চাইছে, ভুল হয়ে গেছে আমার, এতটা আঘাত করতে চাইনি। মমতাজ বেগম তীক্ষ্ণ দৃষ্টি মেলে চারপাশ পর্যবেক্ষণ করে অনেক কিছু বুঝে ফেললেন, কিন্তু তার মন সায় দিচ্ছে না। নির্ঝরকে ছোটবেলা থেকে দেখে আসছে। নির্ঝর তো এমন ছেলে নয় যে তরিকে একা পেয়ে কিছু করে বসবে। না, এটা হতেই পারে না। তিনি আর গভীর চিন্তায় গেলেন না। নির্ঝরকে হসপিটালে নিতে হবে। ঝটপট উঠে দাঁড়িয়ে নির্ঝরকে উঁচু করার চেষ্টা করলেন, সফল হলেন না। নির্ঝরের ভারী শরীর একা সামাল দিতে না পেরে তরির দিকে চেয়ে বললেন, কি হয়েছে সব আমি পরে শুনবো। তরি, নির্ঝরকে ধর, এখন হাসপাতালে নিতে হবে, তাড়াতাড়ি। তরি শাড়ির আঁচল কোমরে গুজে নির্ঝরের ডান হাতটা নিজের কাঁধের পাশ দিয়ে গলা পর্যন্ত এনে চেপে ধরল। আরেক হাতে নির্ঝরকে আগলে ভাঙা গলায় বলল, চলো ফুপি। দুজন দুপাশ থেকে ধরে অনেক কষ্টে সিঁড়ি দিয়ে নামালো নির্ঝরকে। গেটের সামনে রাস্তায় দাঁড়িয়ে মনে পড়ল নির্ঝরকে ডাক্তারের কাছে নিবে কিভাবে। কোনো গাড়ি চোখে পড়ছে না। তরি ছলছল দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝরের চোখ আধ খোলা।
তার দিকেই তাকিয়ে আছে। ঠোঁটের কোণে এখনো স্মিত হাসি, যেন সে আশেপাশের পরিবেশ তাকে নিয়ে এত ব্যস্ততা চরম উপভোগ করছে। তরির চোখের জল এখনো শুকায়নি, মুখে ভেজে একটা পানির ধারা এখনো স্পষ্ট। সে চোখ ছোট ছোট করে নির্ঝরের দিকে তাকাতে ফুপির কণ্ঠ কানে এলো। মমতাজ বেগম চিন্তিত কণ্ঠে বলে উঠলেন, এখন কি হবে রে তরি? কোনো গাড়ি টাড়ি তো চোখে পড়ছে না। বাড়ির গাড়িও নেই, সবাই বিয়ে বাড়িতে যার যার গাড়ি নিয়ে গেছে। ফুপি, তুমি নির্ঝর ভাইকে সামলাও, আমি গাড়ি নিয়ে আসছি। নির্ঝরকে নিজের থেকে ছাড়িয়ে এক ছুটে 3 রাস্তার মোড়ের দিকে এগোলো তরি। তরির আঁচল কোমর থেকে খুলে পড়েছে, সেটা এখন ধুলোয় বিছানো রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। তরির চেহারা বিধ্বস্ত, প্রচন্ড শকের মধ্যে আছে যেন। তার সেই উদ্ভ্রান্ত চেহারা দেখে বুক কেঁপে উঠল মমতাজ বেগমের। মোড়ের দিকে সিএনজি থাকার কথা, তরি সেদিকেই দৌড়চ্ছে। তাকে বেশি দূর এগোতে হলো না, কিছু দূর যেতে খালি সিএনজি পেয়ে গেল। দ্রুত সেটাতে উঠে পড়ল। গেটের সামনে থেকে নির্ঝর আর ফুপিকে উঠিয়ে কাছের প্রাইভেট হসপিটালের দিকে রওনা দিল। তরি, তোর গলায় খামচের দাগ কেন? রক্ত বের হয়েছে। মমতাজ বেগমের তীক্ষ্ণ কণ্ঠে চমকে উঠল তরি। চকিতেই দুহাত গলায় চলে গেল, সম্পূর্ণ গলায় হাত দুটো বিচরণ করলো। কোথায় খামচির দাগ? আর খামচির দাগই বা কেন থাকবে? সে মিনমিন করে বলল, কোথায় ফুপি? মমতাজ বেগম চোখের ইশারা করতেই তরি ডান হাতটা কাঁধের কাছে নিয়ে গেল। হাতের স্পর্শ লাগতে কাঁধের কাছে হালকা জ্বলুনি অনুভব করল। আঙুলের ডগা দিয়ে স্পর্শ করে আঙুলটা সামনে মেলে ধরে দেখল বিন্দু বিন্দু রক্ত। সে চমকে গেল, এখানে কাটলো কখন? সে অবাক হয়ে বলল, এখানে কাটলো কিভাবে? আমি জানি না তো। জানিস না নাকি কাউকে বাঁচানোর চেষ্টা করছিস? কি বলছো ফুপি? এদিকে আয়, বস তো। মমতাজ বেগম একটা দীর্ঘশ্বাস লুকিয়ে তরির হাত ধরলেন। হসপিটালের বারান্দার চেয়ারে বসে পড়লেন পাশাপাশি। তিনি হিসাব মিলাতে পারছেন না, মাথার ভেতর অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তরি মেয়ে মানুষ, ওর সাথে ভয়ঙ্কর কিছু ঘটলে বা কেউ চেষ্টা চরিত্র করলে সেটা ওর জন্য দুর্বিষহ হয়ে উঠবে। মন থেকে কিছুতেই মুছতে পারবে না। ও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে, মেন্টালি সিক হয়ে যাবে। আবার মনে হচ্ছে নির্ঝরের মতো ছেলে তো তরির সাথে ধস্তাধস্তি করতে পারে না। এসব প্রশ্নের উত্তর একমাত্র তরি দিতে পারবে। তিনি মাথা ঘুরিয়ে একবার হসপিটালের 307 নম্বর কেবিনের দিকে তাকালেন। এই কেবিনে নির্ঝরের চিকিৎসা চলছে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে তরির দিকে ঘুরে আশ্বস্তের সুরে বললেন, তরিমা, কি হয়েছে? সব আমায় সঠিক করে বলতো, কোনো বাদ রাখবি না। তরির আবার চোখ ভিজে উঠল, ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা চালিয়ে গেল। মিনিট 2 পর কম্পিত কণ্ঠে সবটা খুলে বলল। নির্ঝরের ছবি তোলার ঘটনা থেকে শুরু করে সবটা। চোখের কোণ বেয়ে পানির ধারা গড়িয়ে পড়ল তরির। ফুপিকে মৌনাবস্থায় দেখে বুক কেঁপে উঠল তার। সে কি ভুল কিছু করে ফেলেছে? নিঃশব্দে পুরো চোখের জল এবার কান্নায় রূপ নিল। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, নির্ঝর ভাই আমার গাল চেপে ধরেছিল, মুখটা খুব কাছে এনেছিল। ভয় পেয়ে আমি আঘাত করে ফেলেছি। এতটা জোরে করতে চাইনি ফুপি, কিভাবে যেন এতটা জোরে হয়ে গেছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম ফুপি, প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম ফুপি। তরির কান্নার বেগ বেড়ে যেতে মমতাজ বেগম তাকে দুহাতে বুকে জড়িয়ে নিলেন। তার চোখের কোণে পানির আভাস টের পেলেন। তরির কান্নারত মুখ তার অতি প্রিয় কোনো মুখ স্মরণ করিয়ে দিচ্ছে বারবার। সেই প্রিয় মুখটিও যে সেদিন এভাবে কান্না করেছিল, তাকে জড়িয়ে বারবার বলেছিল, বুবু আমার দোষ নেই, বুবু আমি ভয় পেয়েছি, আমি প্রচন্ড ভয় পেয়েছি। মমতাজ বেগম তরির মুখটা সামনে এনে চোখের জল মুছে দিলেন, তাকে স্বাভাবিক করার চেষ্টা করলেন। মলিন হেসে বললেন, সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেব, কিচ্ছু চিন্তা করিস না তুই। মুখে বললেও তিনি জানেন তরি তবুও চিন্তা করছে। এই ছোট্ট ব্যাপারটা ওর মনে প্রচন্ড প্রভাব ফেলেছে, সহজে ভুলবে না সে। এই ছোট্ট দুর্ঘটনা দুঃস্বপ্ন হয়ে তাড়া করে ফিরবে ওকে। কেউ কাছে গেলেই ওর নির্ঝরের রক্তাক্ত মুখটা চোখে পড়বে। এমনি তো হয়েছিল তার ছোট বোন মিনুর সাথে। ছোট্ট কিশোরী মিনু, তরির বয়সী প্রায়। এরকম একটা ছোট্ট ঘটনা তার 7 রঙা পৃথিবীটা ওলটপালট করে দিয়েছিল। পাগল হয়ে গিয়েছিল সে। একটা পর্যায়ে মানসিক অসুস্থতা নিয়ে এই দুনিয়া ছেড়ে তাদের ছেড়ে চলে গিয়েছিল। তরির মুখটা ছোটবেলা থেকে মিনুর সাথে অনেকটা মিলে যায়। হঠাৎ হঠাৎ মনে হয় এই তো ছোট্ট মিনু।
মমতাজ বেগম তরিকে আবার বুকে জড়িয়ে ধরলেন। তরি প্রচন্ড নরম মনের মানুষ। মিনুর মতো দেখতে হলেও তিনি তরির ভাগ্য মিনুর ভাগ্যের মতো হতে দিবেন না, কিছুতেই না। মমতাজ বেগম কেবিনে ঢুকে দেখলেন নির্ঝর অনেকটা সুস্থ। বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে। তার বাম হাতে পুশ করা স্যালাইনের বোতল প্রায় খালি হয়ে এসেছে। তিনি এগিয়ে গিয়ে নির্ঝরের কাছাকাছি টুল টেনে বসলেন। নির্ঝরের মুখে হাত বুলিয়ে স্মিত হাসলেন। চিন্তিত কণ্ঠে বললেন, এখন কেমন লাগছে রে বাবা? মাথায় ব্যথা করে? নির্ঝর সংকোচ নিয়ে বলল, না বড় মা, সুস্থ হয়ে গেছি। মমতাজ বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। নির্ঝরের আঘাতটা অল্পের উপর দিয়ে গেছে। ডাক্তার বলেছে গুরুতর কিছু নয়, তবুও এক জায়গায় দুটো স্টিচ দিতে হয়েছে, আরেক জায়গা ফুলে ফুটবলের মতো হয়েছে। মলম লাগিয়ে মাথা ব্যান্ডেজ করে দিয়েছে। নির্ঝর হঠাৎ লজ্জিত কণ্ঠে বলল, বড় মা তরি কোথায়? বাহিরে দোকানে খাবার কিনতে পাঠিয়েছি। নির্ঝর আর কথা খুঁজে পেল না। কিছুক্ষণ চুপচাপ থেকে মাথা নিচু করে বলল, আসলে বড় মা, বিষয়টা যেমন ভাবছেন তেমন নয়। আমি শুধু একটু ভয় দেখাতে চেয়েছিলাম। ফিনিশিংটা এমন হবে ধারণার বাইরে ছিল পুরো। নির্ঝর শোন, তোরই গ্রামের মেয়ে, ছোটবেলা থেকে গ্রামেই বড় হয়েছে। ও আর 10-20টা মেয়ের মতো এত বুদ্ধিমতী বা ম্যাচিউর না। আর 19 বছর প্রায় শেষের দিকে, কিন্তু চিন্তা চেতনা এখনো শিশুর সুলভ। বড় নরম মনের মানুষও, এখনো কলেজ পাশ করে উঠতে পারেনি। তাছাড়া একই বয়সে গ্রামের মেয়েদের ধ্যান ধারণা শহরের মেয়েদের ধ্যান ধারণা থেকে কয়েক গুণ কম থাকে। বয়সের তুলনায় ওরা আস্তে ধীরে অভিজ্ঞতায় সম্পূর্ণ হয়। বন্ধ ঘরে একা একটা ছেলে মানে ওদের কাছে আতঙ্ক, প্রায় মৃত্যুর কাছাকাছি যন্ত্রণা। বুঝতে পেরেছিস তো? তুই এখনো ট্রামার মধ্যে আছে। বড় মা, দুঃখিত আমি। মমতাজ বেগম অত্যন্ত বিচক্ষণ ও শিক্ষিত মানুষ। মানুষ মাপা তার কাছে খুব সহজ। কারো মুখের দিকে তাকিয়ে চট করে মনের কথা পড়ে ফেলতে পারেন তিনি। কারো দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলেই মুখের উপর থেকে পর্দা সরে যায় যেন। তিনি কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টি মেলে নির্ঝরের দিকে চেয়ে রইলেন। আচমকা প্রশ্ন ছুড়লেন, তুই তোরিকে ভালোবাসিস নির্ঝর? প্রশ্ন শুনে নির্ঝর চমকে উঠল। চোখে মুখে বিস্ময় এসে ভর করল। তৎক্ষণাৎ সে উত্তর দিল না। তার দৃষ্টি আটকে গেল কেবিনের দরজার উপর, সবুজ পর্দার আড়ালে মায়ার চাদরে মোড়ানো একটা মুখের উপর। অপরাধীর মতো ছলছল দৃষ্টি মেলে তারই পানে চেয়ে আছে মুক্তি। মেয়েটির কপালের বিন্দু বিন্দু ঘাম এত দূর থেকেও যেন মুক্তদানার মতো চকচক করছে। তার চোখের দৃষ্টি হয়তো মেয়েটির সহ্য হলো না। হালকা করে পর্দা নড়ে উঠল। প্রায় সঙ্গে সঙ্গে মেয়েটি উধাও হয়ে গেল। সেদিকে তাকিয়ে থেকেই নির্ঝর বলল, বড় মা, আমি তরিকে বিয়ে করতে চাই। মমতাজ বেগমের মুখে হাসি ফুটে উঠল। তিনি জানতেন নির্ঝর এমন সিদ্ধান্তই নিবে। তার পর্যবেক্ষণ কখনো ভুল হতে পারে না। তিনি নির্ঝরের স্যালাইন মুক্ত হাতটা চেপে ধরে বললেন, এখন বিকেল গড়িয়ে শুনতে হবে প্রায়। আমি সব ব্যবস্থা করছি। আজ রাতের মধ্যেই তোদের দুটোকে বিয়ে পড়িয়ে দেব। কাল একসাথে 2 ভাইয়ের বউ ভাত হবে। তিনি হাসি মুখে কেবিনের বাইরে এলেন। বারান্দায় মুখ কাচুমাচু করে তরি দাঁড়িয়ে আছে, হাতে খাবারের প্যাকেট আর পানির বোতল। তিনি এগিয়ে গিয়ে হাসি মুখে বললেন, তোরি, খাবারগুলো নিয়ে নির্ঝরকে খাইয়ে দিয়ে আয় তো। আমি তোর জীবন ভাইয়ের সাথে কথা বলে আসছি। তরি বিস্ফোরিত নয়নে বলল, না ফুপি, আমি কিছুতেই ভেতরে যাবো না, তুমি যাও, খাবারগুলো দিয়ে এসো। উনি অনেকক্ষণ হলো না খেয়ে আছে। তোরি, নির্ঝর আমার দেখা সেরা ছেলেগুলোর মধ্যে বেস্ট। আমি ওকে ছোটবেলা থেকে দেখে আসছি। অত্যন্ত ভালো মনের ছেলেটা। তোদের মতো ফুল বোঝাবুঝি হয়েছে। কিছুদিন সময় দে, নির্ঝরকে ঠিক বুঝতে পারবি। যা তো এবার খাবারগুলো দিয়ে চলে আয়, আমি আসছি। তরির মাথায় হাত বুলিয়ে মমতাজ বেগম ব্যাগ থেকে ফোন বের করলেন। একটা নাম্বার ডায়াল করে কানে ধরে তিনি করিডোর ধরে হেঁটে গেলেন। তরি কেবিনের দরজার দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল দীর্ঘক্ষণ। একটা সময় মনের সাথে যুদ্ধ করে সামনের দিকে পা বাড়ালো। দুরু দুরু বুকে কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো তরি। নির্ঝরের দিকে চোখ তুলে তাকানোর সাহস তার নেই। হাতের খাবারের প্যাকেটগুলো শক্ত করে চেপে ধরে শরীরের কাঁপুনি থামানোর চেষ্টা চালিয়ে গেল। মাথা নিচু করে বিছানার পাশে টুলটাতে খাবারের প্যাকেটগুলো রাখলো। পানির বোতলটা একপাশে রেখে দ্রুত পেছন ঘুরে দাঁড়ালো। উদ্দেশ্য এখান থেকে পালিয়ে যাওয়া। 2 পা এগোতেই পেছন থেকে কেউ ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে,
তরির পা থেমে গেল, হার্টের গতিবিধি বেড়ে গেল। চারিদিক থেকে ভয়ের আভাস এসে যেন তাকে বরফের মতো জেঁকে ধরল। চোখ বন্ধ করে মুখ অল্প হা করে শ্বাস নিল সে। পেছন না ঘুরে কম্পিত কণ্ঠে বলল, খাবারগুলো খেয়ে নিন আপনি। পেছনে ঘুরে আছো কেন? এদিকে, এদিকে, আমার দিকে তাকাও। পেছনের কণ্ঠস্বরের তীব্রতা বেড়ে চলেছে। তরি বড় করে ঢোক গিলে চোখ খুলল, জোরপূর্বক ঘুরে দাঁড়ালো, ঘন ঘন চোখের পলক ফেলে বিছানার দিকে তাকালো। নির্ঝর দুহাত বুকে ভাঁজ করে তার দিকেই চেয়ে আছে। ফর্সা মুখটা কেমন পাণ্ডুর মতো হয়ে গেছে, অনেক রক্ত বের হয়েছে। তরির নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। কি থেকে কি করে ফেললো সে? এতটা অবুঝ না হলেও পারত। কয়েক সেকেন্ড নির্ঝরের দিকে চেয়ে থেকে গুটি গুটি পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। নির্ঝরের কয়েক হাত দূরে দাঁড়িয়ে থেমে গেল। হঠাৎ ধপাস করে ফ্লোরে বসে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো। তরির জল তরঙ্গের মতো কান্নার শব্দে বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল নির্ঝর। এই মেয়ের সবকিছু এত অদ্ভুত কেন? এই রুদ্রমূর্তি তো এই কান্না। সে ঝটপট তরির দিকে এগিয়ে আসতে নিতে তরির কান্না মিশ্রিত নাকি সুর কানে এলো। তরি কাঁদতে কাঁদতে বলল, আমি ভেবেছিলাম আপনি মরে গেছেন। এতটা সময় সারাক্ষণ মাথার মধ্যে ঘুরছিল যে আমি একটা খুন করেছি, একটা মানুষকে মেরে ফেলেছি। কি করলাম আমি? আমি অপরাধী। আমার আমার জেল হবে, ফাঁসি হবে, সবাই ছিছি করবে। আপনি মরে নাকি ভালো করেছেন। তরির এহেন কথা শুনে নির্ঝর স্তব্ধ হয়ে গেল, আর এগিয়ে গেল না। পুনরায় বালিশের উপর হেলান দিয়ে বসে পড়ল, হাত দুটো বুকে ভাঁজ করে বলল, এই মেয়ে, কান্না করছো কেন? কে তুমি? কে তুমি? বাক্যটা কানে যেতেই তরির কান্না থেমে গেল। চোখে মুখের সর্বত্র এসে ভর করল অবাকত্ব। চোখ উল্টে বলল, কি বললেন? মাত্র কি বললেন যেন? জিজ্ঞেস করলাম কে তুমি। তরি এক লাফে উঠে দাঁড়ালো, হাতের উল্টো পিঠে গাল মুছে এগিয়ে এলো। বিছানার কাজ ঘেঁষে দাঁড়িয়ে নির্ঝরের দিকে সামান্য ঝুঁকে দাঁড়ালো। নিজের মুখের দিকে ডান হাতের একটা আঙুল তুলে বলল, আমায় চিনতে পারছেন না আপনি? নির্ঝর নিজের মাথাটা একটু পিছিয়ে নিল, সাবলীল ভাবে বলল, চেনার কথা নাকি? হ্যাঁ, চেনার কথা, অবশ্যই চেনার কথা। আমি তরি, আপনার বড় মায়ের একমাত্র ভাইছি আমি। চিনতে পারছেন না? নির্ঝর সুবোধ বালকের মতো মাথা ডানে বাই কাত করল, অর্থাৎ সে চিনতে পারছে না। তরির চোখে মুখে পুনরায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। মাথায় আঘাত লেগে স্মৃতি হারিয়ে গেল। এখন কি হবে? ফুপি কি জানে যে নির্ঝর ভাই সব ভুলে গেছে? সে ঠোঁট কামড়ে বিছানার কাছের থেকে সরে আসলো। রুমে কিছুক্ষণ পাইচারি করে হঠাৎ করেই থেমে গেল। পুনরায় নির্ঝরের দিকে এগিয়ে গিয়ে কৌতূহলী নিয়ে প্রশ্ন করল, আপনি সব ভুলে গেছেন নির্ঝর ভাই? আপনার নাম ধাম, বাবা মা, বড় বাবা, আপনার বন্ধু বান্ধব, সব সব মানে সব? না, সবাইকে ভুলিনি, সব মনে আছে। ডাক্তার বলেছে মাথার আঘাতের জন্য অল্প অল্প স্মৃতি বিলুপ্ত হয়ে গেছে। শর্ট টাইম মেমোরি লস যাকে বলে। কিছুটা সময় গেলে সেগুলো রিগেইন হবে। আপাতত আমার হারিয়ে যাওয়া অল্প স্মৃতির মধ্যে বোধহয় তুমি। তোমাকে ভুলে গেছি। শুধু আমাকে ভুলে গেছেন? শুধু তোমাকে। তরি অবাক হয়ে কিছুক্ষণ নির্ঝরের মুখপানে চেয়ে রইল। শর্ট টাইম মেমোরি লসের কথা সে এর আগে শুনেছে। একটু পর তার কুচকানো কপাল শিথিল হয়ে আসলো। থমথমে মুখের আড়ালে লুকিয়ে রাখা ভুবন ভুলানো হাসিটা ঠোঁটের কোণে ফুটে উঠল। কয়েক সেকেন্ডের ব্যবধানে সেই হাসি সারা মুখে ছড়িয়ে পড়ল। সে সোজা হয়ে দাঁড়িয়ে হাসি মুখে বলল, তার মানে আপনাকে কে আঘাত করেছে সেটা মনে নেই? আপনি জানেন না কে আঘাত করেছে, তাই তো? শুকর আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। সবই আল্লাহর মেহেরবানি। আমি তো মাঝপথে তরিকে থামিয়ে দিয়ে নির্ঝর কঠিন গলায় বলল, থামো, একটু দম নাও। কার বদলতে আমি হসপিটালাইজড হয়েছি সেটা বড়মা বলেছে যে তরি মানে তুমি আমার মাথায় আঘাত করেছো। এবার বলো, কেন মাথায় আঘাত করেছো? কি করেছিলাম আমি? তরির মুখটা চুপসে গেল। কিছু বলার চেষ্টা করেও পেরে উঠল না। আস্তে ধীরে পিছিয়ে যেতে লাগলো। কিছু দূর পিছাতে নির্ঝর এক ধমকে তাকে স্ট্যাচুর মতো থামিয়ে দিল। নিজের ফর্মে ফিরে বলল, মিস তরি, আপনার জন্য আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলো হারিয়ে ফেলেছি। আমার মস্তিষ্কের ধারণ ক্ষমতা কমে গেছে। এখন আমি সহজে কিছু মনে রাখতে পারবো না। মাঝে মধ্যে সব ভুলে যাব। এখন আপনিই বলুন,
আমার মতো এমন স্মৃতিকানা মানুষকে কে বিয়ে করবে? কে আমার সারা জীবনের দায়িত্ব নিবে? তরি কাঁদো কাঁদো স্বরে হাত জোর করে বলল, খুবই দুঃখিত, আমায় ক্ষমা করুন, প্লিজ মাফ করে দিন। নির্ঝর বাজখাই গলায় বলে উঠল, মাফ করার প্রশ্নই আসে না। স্মৃতি হারানো এই নির্জর শাহরিয়ারের দায়িত্ব তুমি নিবে সারা জীবনের জন্য, বুঝতে পেরেছো? কি? হ্যাঁ, তুমি কিভাবে দায়িত্ব নিবে সেটা জানি না, দায়িত্ব তোমাকে নিতেই হবে। না হলে মার্ডার কেসের আসামি করে জেলের ফুটবল সম ভাত খাইয়ে ছাড়বো। জেলের ভাত গলা দিয়ে নামবে তো? আমি কিভাবে দায়িত্ব নিব? নির্ঝর বিছানা ছেড়ে উঠতে নিতে মাথায় একটা চক্কর দিয়ে উঠল। এক হাতে বিছানার চাদর খামছে ভারসাম্য বজায় রাখল, আর এক হাতে মাথায় স্পর্শ করে চাপা আর্তনাদ করে। তরি বাতাসের গতিতে এগিয়ে গেল, নির্ঝরের দু কাঁধ চেপে ধরে ভয়ানক চিন্তিত গলায় বলল, এমন নড়াচড়া করছেন কেন আপনি? চুপচাপ শুয়ে থাকুন। নির্ঝর শরীর দুলিয়ে তরিকে ছাড়ানোর চেষ্টা করল, কপাল কুঁচকে বলল, চুপচাপ শুয়ে থাকবো মানে? আমি চুপচাপ শুয়ে থাকার অবস্থায় আছি নাকি? স্মৃতিকানা হয়ে গেছি, বউ পাবো না এখন আমি, কেউ বিয়ে করবে না আমায় এখন। বুঝতে পেরেছো তুমি? আমাকে সারা জীবন চোখ বুড়ো মানে আই বুড়ো থাকতে হবে। তরি একের পর এক বিস্ময়ের ঢেউয়ে তোলপাড় হয়ে যাচ্ছে। অল্প সময়ের ব্যবধানে এত এত ঘটনা মস্তিষ্কে নিতে পারছে না। সে হাঁপিয়ে উঠেছে। নির্ঝর শাহরিয়ারের কোনো চরিত্র এটা? এটা তো তার স্বভাব বহির্ভূত মনে হচ্ছে। এত কথা তো উনি বলার মতো মানুষ নয়। মাথায় আঘাত পেয়ে নির্ঝর কি পাগল হয়ে গেছে, নাকি সে আঘাত করে সে নিজেই পাগল হয়ে গেছে? চারপাশ কেমন অদ্ভুত মনে হচ্ছে। তরির আত্মবিশ্বাসী যেন চির ধরেছে। সে অগোছালো ভাবে নির্ঝরের কাঁধের কাছে খামচে ধরল, জোরপূর্বক বিছানায় শুইয়ে দিয়ে বলল, এভাবে শুয়ে থাকুন। থাকবো না, তুমি হাত সরাও, ব্যথা পাচ্ছি। নখ দিয়ে মাংস তুলে নেবে নাকি? আচমকা তরির নিজের কাঁধের কথা স্মরণে এলো। সিঁড়ি দিয়ে নামানোর সময় নির্ঝর এভাবে তার গলা ঘাড় আঁকড়ে ধরেছিল। তখনই বোধ হয় নখ ডেবে গিয়েছিল। ভয়ে এতক্ষণ স্মরণে আসেনি। সে ইচ্ছেকৃতভাবে নির্ঝরের দুকাত শক্ত করে চেপে ধরল। কয়েক সেকেন্ড পর হাত ঢিলে করে সে সরে আসতে নিল। তৎক্ষণাৎ নির্ঝর দুপুর বেলার মতো খপ করে তার ডান হাত ধরে ফেলল। তরি প্রশ্নাতুর দৃষ্টিতে তাকাতে নির্ঝর বলে উঠল, আমি তোমাকে বিয়ে করতে চাই, এক্ষুনি। আমার সাথে সাথে 3 বার বলো, বলো কবুল কবুল কবুল। তরির চোখে মুখে কাঠিন্যতা ভর করল। হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, বিয়ে করবো আপনাকে? কিশমিন কালেও না, হাত ছাড়ুন। এভাবে কবুল বললে বিয়ে হয়ে যায়? কোন বলদ বলেছে আপনাকে কবুল বললে বিয়ে হয়ে যায়? কবুল বলবো না আমি। তরির কথা শেষ হতে না হতে নির্ঝর হ্যাচকা টানে তার বুকের উপর ফেলে বলল, মিস তরি, সরি মিসেস নির্জর শাহরিয়ার, তুমি অলরেডি 3 বার কবুল বলে ফেলেছো। তার মানে আজ থেকে আমরা স্বামী স্ত্রী। তরি অবাক হয়ে কয়েক সেকেন্ড নির্ঝরের চোখের দিকে চেয়ে রইল। নির্ঝরের তীক্ষ্ণ চোখজোড়া যেন অনেক কিছুই বলতে চাইছে। সে চোখ সরিয়ে নিল, নিজেকে নির্ঝরের বুকের উপর অনুভব করে দ্রুত সরে আসতে চাইল। নির্ঝর ঠোঁটের কোণে পুরনো সেই স্মিত হাসি ধরে রেখে তার পিঠের কাছের হাতটা আরো শক্ত করল। তরি দাঁতে দাঁত চেপে বলল, মিস্টার নির্ঝর শাহরিয়ার, 1 সেকেন্ডের মধ্যে আমায় ছাড়ুন, না হলে কিন্তু এবার সত্যি সত্যি খুন করে ফেলবো। করো না, প্লিজ খুন করো। আমি হাসতে হাসতে মরতে রাজি। অনেক আগে আমি ভেতর থেকে খুন হয়ে গেছি। এবার বাইরের খোলসটার প্রাণ নিয়ে নাও তরি রানী। আপনার মাথায় গন্ডগোল হয়েছে, কি সব বলছেন? নিজের সেন্সে ফিরুন নির্ঝর ভাই। নির্ঝরের হাত ঢিলে হয়ে এলো। তরি ব্যস্ত হয়ে সরে এলো, অন্যদিকে ঘুরে ঘন ঘন শ্বাস টেনে নিল। বুক ধড়ফড় করছে তার। একটুর জন্য প্রাণবায়ু বের হয়ে যায়নি। কেবিনে পিনপতন নিরাপত্তা বিরাজমান। একে অপরের শ্বাস প্রশ্বাসের শব্দহীন আনাগোনা ব্যতীত রুম নিস্তব্ধ। ভারী বাতাসের সাথে হালকা ফিনাইলের গন্ধ এসে নাকে লাগছে। কেবিনের দক্ষিণে জানালা দিয়ে ঝিরিঝিরি শীতল বাতাসে সে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। হালকা সে বাতাসে জানালার সবুজ পর্দাগুলো মৃদু কাঁপছে। জানালার ওপাশে সন্ধ্যা নেমে গেছে। বাইরের সেই নিস্তব্ধ অন্ধকারের দিকে চেয়ে নির্ঝর ভারী গলায় বলল, আমায় বিয়ে করবে তরি? আল্লাহর কালামকে সাক্ষী করে সত্যি সত্যি আমার স্ত্রী হবে? নির্ঝরের ভারী কণ্ঠ আরো পর্বতসম হয়ে তরির কানে পৌঁছল। নির্ঝরের এই কণ্ঠের সাথে তার পূর্ব পরিচয় নেই। এই কণ্ঠ যে দ্বিধাহীনভাবে সত্যতা বহন করে। মানুষটার আকুতিতে যে মজার ছিটেফোঁটার রেশ নেই।
এই অম্লান সত্যতা যাচাই করতে পেরে তরির বুক কেঁপে উঠল। সে নির্ঝরের দিকে না তাকিয়েই বুঝতে পারল নির্ঝর তার উত্তরের অপেক্ষা করছে। মনকে শক্ত করে খুব দ্রুত সে মস্তিষ্কে উত্তর সাজিয়ে নিল। হাতের আঙ্গুল মুঠো করে সে নির্ঝরের দিকে ঘুরে দাঁড়ালো। নির্ঝরের মলিন দৃষ্টি এখনো জানালার ওপাশে। তরি মৃদু হেসে মুখ খুলতে নিতেই রুমের নিস্তব্ধতার পর্দা ছিঁড়ে টুংটাং আওয়াজ বেজে উঠল। ফোনের কর্কশ রিংটোনের আওয়াজ একটানা বেজেই চলেছে। সেই আওয়াজে নির্ঝর তরি দুজনে একে অপরের দিকে তাকালো। ভ্রু কুচকে নির্ঝর পাঞ্জাবির পকেটে হাত দিলে নিজের ফোন খুঁজল। পাঞ্জাবির পকেটে না পেয়ে প্যান্টির পকেটে হাতড়াতে পেয়ে গেল। ফোনটা বের করে দেখলো তার ফোন বাজছে না। তাছাড়া এই রিংটন তার ফোনের নয়, টোনটা কোনো বাটন ফোনের থেকে আসছে। সন্দিহান দৃষ্টিতে সে তরির দিকে তাকালো। তরির মুখে রক্ত শূন্য হয়ে গেছে। গোল গোল ভয়ার্ত চোখজোড়া তারই পানে চেয়ে আছে। হাত দুটো কোমরের কাছে কিছু চেপে ধরে আছে। নির্ঝর হতাশ সুরে বলল, ফোনটা বের করো। তরির মধ্যে কোনো অভিব্যক্তি লক্ষ্য করা গেল না। সে আগের মতোই দুহাত দিয়ে কোমর চেপে আছে। ইতিমধ্যে কল কেটে গেছে। বিশ্রী টোনটা মিলিয়ে যেতে তরির মুখে যেন পুনরায় রক্ত ফিরে এলো। কিন্তু বেশিক্ষণ সেই রক্ত স্থায়ী হলো না। তাকে বিপদের দ্বারক্রান্তে নিক্ষেপ করতে আর এক দফা ফোন বেজে উঠল। নির্ঝর এবার ধমকে বলে উঠল, ফোন বের করতে বলেছি তরি, নাকি আমি নিজ হাতে বের করব? তরি শাড়ির আঁচলের তলা থেকে কোমরে গুজে রাখা অল্প দামের বাটন ফোনটা বের করল। ফোনটা হাতে নিয়ে নাম চোখে পড়তে ভয়ে আত্মা শুকিয়ে গেল। আশিক ফোন করেছে। দ্বিতীয়বারের মতো ফোন কেটে গেল। নির্ঝর তরির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর শান্ত গলায় বলল, আমার জানা মতে তোমার কোনো পার্সোনাল ফোন থাকার কথা না তরি, তাহলে এই ফোনটা কোথায় পেলে? তরি কয়েক সেকেন্ড মৌন রইল। 1.5-2 মিনিট পর নিশ্চুপতা ভেঙে একটানা বলল, আমি একটা ছেলেকে ভালোবাসি নির্ঝর ভাই, ওর নাম আশিক। ফোনটা ওই আমাকে দিয়েছে কথা বলার জন্য। এতদিন লুকিয়ে রেখেছিলাম, আজ ভুলে কিভাবে যেন সাইলেন্ট মোড অন হয়ে গেছে, আর আপনি ধরে ফেললেন। আমি দুঃখিত নির্ঝর ভাই, আপনাকে বিয়ে করতে পারবো না। আশিককে আমি ভীষণ ভালোবাসি। নির্ঝর কোনো প্রত্যুত্তর করল না। হাতের ফোনটা বিছানায় ফেলে রাখলো। পা টান করে আস্তে করে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। পায়ের কাছের চাদরটা বুক পর্যন্ত টেনে চোখ বন্ধ করল। নির্ঝরের আকস্মিক নীরবতা সহ্য হলো না তরির। সে সামান্য এগিয়ে গিয়ে অনুরোধের স্বরে বলল, আপনার খাবারটা খেয়ে নিন নির্ঝর ভাই। ডোন্ট ডিস্টার্ব মি, আমার এখন ঘুম দরকার, চলে যাও। কিন্তু একটু নির্ঝরের গলার স্বর ভয়ানক উঁচু হয়ে গেল। রক্তচক্ষু নিয়ে চিল্লিয়ে বলল, বললাম না চোখের সামনে সরে যেতে? জাস্ট 2 সেকেন্ডস। 2 সেকেন্ডের মধ্যে চোখের সামনে থেকে দূর হও। নির্ঝরের ধমকে তরির চোখে জল চলে আসলো। সে কি এমন ভুল বলল যে এভাবে রিয়াক্ট করতে হবে? অপমানে তার গলা ছিঁড়ে কাঁদতে ইচ্ছে করছে। সে নির্ঝরের রাগান্বিত মুখের দিকে এক পলক চেয়ে সুরসুর করে কেবিন থেকে বের হয়ে গেল। তরির গমন পথের দিকে চেয়ে থাকতে থাকতে নির্ঝরের রক্তলাল চোখজোড়া টলমল হয়ে উঠল। চোখের মরা শুষ্ক নদী জলে পরিপূর্ণ হয়ে উঠল। হৃদয়ের পুরনো ক্ষতে যেন কেউ নতুন করে আঘাত করল। তরতাজা হয়ে উঠল। বুকের ভেতর হু হু করে উঠছে বারবার। সে তো জানতো তরি এমন উত্তর দিবে, তবুও এত কষ্ট হচ্ছে কেন আজ? তরির এত বড় সত্যিটা সে কেন মেনে নিতে পারছে না? কেন অমুক কষ্ট হচ্ছে? নির্ঝর পাঞ্জাবির হাতায় নাক মুছল। চোখ জ্বালা করছে। 2 চোখের পাতা এক করতে চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ল। ফুপি, তুমি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? আমি নির্ঝর ভাইকে বিয়ে করব? তুমি বলছো এসব? তরির বিস্ময় মাখা মুখ উপেক্ষা করে মমতাজ বেগম সিরিয়াস ভঙ্গিতে বলল, হ্যাঁ আমি বলছি। কেন? নির্ঝরকে তোর পছন্দ নয়? স্মার্ট ও সুদর্শন একটা ছেলে, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, মাস্টার্সে অধ্যয়নরত, সাথে ভালো জব করছে। আর কি চাই তোর? তরি হাঁসফাঁস করতে করতে ফুপির সামনে থেকে সরে গেল। তারা নির্ঝরকে হসপিটাল থেকে রিলিজ করে বাড়িতে নিয়ে এসেছে ঘন্টাখানেক হলো। এর মধ্যে বিয়ের কথাবার্তাও চলছে। রুমে কিছুক্ষণ পায়চারি করে আবার মমতাজ বেগমের সামনে দাঁড়িয়ে পড়ল তরি। হতাশ সুরে বলল, নির্ঝর ভাইকে কোনো মেয়েই অপছন্দ করবে না ফুপি। কথা সেটা নয়, কথা হচ্ছে আমি ওনাকে পছন্দ করি না। পছন্দ করি না বলতে এখনই আমি বিয়ে করতে চাই না। তুই না চাইলে কি হবে তরি? তোর বাপ 2 দিন পর পর বাড়িতে পাত্রপক্ষ নিয়ে আসছে,
আর তুই ধেই ধেই করে নাচতে নাচতে পাত্রপক্ষের সামনে যাচ্ছিস। দুই পক্ষ মিলে পড়ছে না বলে তোর বিয়েটা হচ্ছে না। মিল যে কোনোদিন পড়বে না তার ইয়ত্তা আছে। তার যে আমার কথা শোন মা, আমার নিঝরকে বিয়ে করে নে। আমি নিশ্চিত নিঝরের মতো করে তোকে ভালো পৃথিবীর কেউ রাখতে পারবে না। আমি রাজি হলেই হলো ফুপি। নির্ঝর ভাইয়ের বাবা মা রাজি হবে না? ওনারা আমার মতো গ্রামে বড় হওয়া, জীবনের শহর না দেখা মেয়েকে অমন ছেলের বউ করবে না নিশ্চয়ই। মমতাজ বেগম মৃদু হাসলেন। তরি যে তাকে কথার প্যাচে ফেলতে যাচ্ছে তা স্পষ্ট বুঝতে পারছেন। তরির মনের কথা তার অজানা নয়, কিন্তু তরির ভবিষ্যৎ সুখের জন্য এটুকু কঠোর তাকে হতেই হবে। তিনি অস্পষ্টভাবে বললেন, তুই খুব ভালো করে আমায় চিনিস তরি। আমি ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নেই না। তোরা নিঝরের কথা আমি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম। আজকের ঘটনা থেকে মনে হলো তোদের এক করে দেওয়া আমার অন্যতম উচিত কাজ। আমি ইতোমধ্যে নিঝরের বাবা মা, তোর বাবা মা সবার সাথে কথা বলে ফেলেছি। সবাই বেশ খুশি এবং রাজি। কয়েকজন তো রওনা দিয়ে দিয়েছে তাড়াতাড়ি বাড়ি আসার জন্য। শোন, এখন শুধু তোর মতামত প্রয়োজন তরি, কারণ নির্ঝর বলে দিয়েছে তুই মত না দিলে বিয়ে করবে না। তরি ঠোঁট কামড়ে নিজেকে স্থির রাখার চেষ্টা করল। কিছুতেই মনোবল হারানো চলবে না। সে আশিককে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। এখন আশিকের কথা সবাইকে বলবে কি করে? বাবা নিশ্চিত তাকে মারধর করবে। কিছুতেই নির্ঝরের মতো ছেলে হাতছাড়া করবে না। তরি আচমকা মমতাজ বেগমের হাত চেপে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, ফুপি, আমি একটা ছেলেকে ভালোবাসি, ওকেই বিয়ে করব প্লিজ। মমতাজ বেগম হাত ছাড়িয়ে নিলেন। কঠোর কণ্ঠে বললেন, ছেলেটার নাম আশিক, তোর কলেজের সিনিয়র, অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, পলিটিক্যাল লিডার। সারাদিন রাত কলেজে রাস্তাঘাটে গুন্ডা বদমাইশ করে বেড়ায়। তার চেয়ে বড় কথা, ছেলেটার চরিত্র জঘন্য। অমন একটা ছেলের সাথে তোর জীবন জুড়ে দেওয়ার চেয়ে মেরে সাগরে ভাসিয়ে দেব। ফুপি, ও খুব ভালো ছেলে, ওকে যে। চুপ, একদম চুপ। তরি, তুই বিয়ে না করার জন্য হাজারটা কারণ দেখিয়ে অন্য একটা কারণ দেখালে আমি থেমে যেতাম, কিন্তু আশিকের মতো চরিত্রহীন একটা ছেলেকে কারণ হিসাবে দেখালে আমি জোর করে তোর বিয়ে দেব। তরি শব্দ করে কেঁদে উঠল। ফ্লোরে বসে কাঁদতে কাঁদতে বলল, ফুপি, আশিক অনেক ভালো ছেলে। ও আমায় কথা দিয়েছে আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না, আমাকে ছেড়ে মরে যাবে। মরবে না তরি। তুই যে চোখে কালো পট্টি বেঁধে ঘুরছিস, তোর সেই কালো পট্টি খোলার জন্য হলেও আজ রাতে নিঝরের সাথে তোর বিয়ে দেব আমি। মমতাজ বেগম গটগট করে রুম থেকে বের হয়ে গেলেন। রাত 8টা বাজে। নতুন বউ নিয়ে বরযাত্রীদের ফিরতে ফিরতে রাত 10টা বাজের কথা। এরই মধ্যে তাকে সব ব্যবস্থা করতে হবে। আমি তরি, আপনাকে বিয়ে করা আমার পক্ষে দুরূহ ব্যাপার। সেজন্য আমি পালিয়ে গেলাম। আশা রাখলাম আমায় কেউ খোঁজার চেষ্টা করবেন না। রাত 10টার দিকে নির্ঝরের ফোনে আননোন নাম্বার থেকে এই মেসেজটা আসে। সে তখন সবেমাত্র বিয়ের নতুন পাঞ্জাবি গায়ে দিয়েছিল। মেসেজটা দেখার পরপরই তার পৃথিবীটা বর্ণহীন হয়ে গেল। জীবনের সবটুকু রং সাথে নিয়ে কেউ যেন পালালো। বুক চিরে বের হওয়া অগণিত দীর্ঘশ্বাস লুকিয়ে সে অসুস্থ শরীর নিয়ে সমস্ত বাড়ি তন্ন তন্ন করে তরিকে খুঁজল। না পেয়ে শুধুমাত্র বড় মাকে সত্যিটা জানিয়ে এদিকটা সামলাতে বলে সে রাস্তায় বের হলো। রাতের বেলা এলোমেলো গতিতে প্রায় দৌড়ে চলেছে নির্ঝর। শুনশান রাস্তাঘাট, জনমানবের চিহ্নটুকুও নেই। সবাই গভীর ঘুমে। সিলেটের এদিকটা মোটামুটি শহর অঞ্চলের মতো হলেও রাতের বেলা রাস্তাঘাট একদম ফাঁকা। রাতের ঢাকা শহরের মতো জীবন্ত নয়। অনেকটা দূরত্ব নিয়ে নিয়ে একটা করে ল্যাম্পপোস্ট। ল্যাম্পপোস্টের সোনালি হলুদ আলোয় নির্ঝর খুঁজে চলেছে তরিকে। দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল সে। এক হাতে হাঁটুতে ভর দিয়ে মাথা চেপে ধরে রইল কিছুক্ষণ। মাথা ব্যথায় টনটন করছে। একটু পর সোজা হয়ে দাঁড়িয়ে হাতের ফোনটার পাওয়ার বাটন অন করল। রাত 1টা বাজতে চলল প্রায়। এতক্ষণ যাবৎ সে আশেপাশের এলাকা সহ যাবতীয় পরিচিত জায়গায় তরিকে খুঁজেছে। কাছের সমস্ত সিএনজি স্টেশন, মোড়ের দোকান, বাস স্টেশন সহ সমস্ত জায়গা তরিকে খুঁজেছে, কিন্তু কোথাও তরির হদিশ মিলছে না। নির্ঝরের বিধ্বস্ত চেহারা, মাথায় চুল অগোছালো, কিছু চুল ঘামে কপালে লেপ্টে আছে। পরনের পাঞ্জাবি ঘামের শরীরে মিশে গেছে। হঠাৎ করে দুহাতে মুখ ঢেকে ফেলল। সে হারিয়ে ফেলেছে তরিকে, চিরতরে। তার জীবন তরি খেয়ে হারিয়ে অথই সমুদ্রের বুকে তলিয়ে গেল আজ। সে আর বাঁচবে না, বাঁচতে পারে না। জীবন তরি ছাড়া জীবন সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব নয় যে। পাঞ্জাবির পকেটে রাখা ফোন বেজে উঠল। দ্রুত হাতে নিয়ে সে রিসিভ করলো। বড়মা ফোন করেছে।
সে কানে ধরে বলল, বড় মা। ফোনের ওপাশে মমতাজ বেগমের উদ্বিগ্ন গলা শোনা গেল। উত্তেজিত কণ্ঠে বলল, নির্ঝর, তোর এর কোনো খোঁজ পেয়েছিস? নির্ঝর অগোছালোভাবে বলল, না বড় মা। সে কি? কোথায় গেল মেয়েটা? তরিটা যে কি এক কাণ্ড করে বসলো, আমার চিন্তায় গলা শুকিয়ে আসছে। কি করবো এখন নির্ঝর? পরিস্থিতি এমন যে কাউকে জানাতেও পারছি না। আমিও ইতিমধ্যে লোক লাগিয়েছি খোঁজার জন্য। বড় মা, দয়া করে বেশি মানুষকে জানাবেন না প্লিজ। আমি তরিকে খুঁজে বের করব, কিন্তু ওর চরিত্রে ছিটে ফোটা কালি লাগতে দিব না। আমি বিশ্বস্ত মানুষকে বলেছি, ও নিয়ে তুই চিন্তা করিস না। নির্ঝর পায়ের উপর ভর দিয়ে ফ্লোরে বসে পড়ল। হঠাৎ করে সচকিত হয়ে বলল, জীবন ভাইয়া এসেছে? ওদিকের কি অবস্থা? সব আমার নিয়ন্ত্রণে আছে, কেউ কিচ্ছু বুঝতে পারেনি। কাজীকে ফোন করে আসতে বারণ করেছি। বাড়িতে বলেছি এত রাতে ভালো কাজই পাওয়া যাচ্ছে না, তাই আজ বিয়েটা হবে না। এদিকে কথা ছেড়ে দে, তুই আরো খোঁজাখুঁজি কর সব চা। মমতাজ বেগমের বাকি অংশ নির্ঝরের কর্ণকুহরে প্রবেশ করল না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে কান খাড়া করে আছে। দূর থেকে ট্রেনের মৃদু হুইসেল কানে আসছে, অত্যন্ত ক্ষীণভাবে। কাছেই রেল স্টেশন, আসল জায়গাতেই তো খোঁজা হয়নি। এক লাফে উঠে দাঁড়ালো সে। উঠেই সামনের দিকে দিল এক ছুট। ক্ষিপ্ত কণ্ঠে বলল, বড় মা রাখছি, পরে ফোন করব। রাতের আধারে নির্ঝর দৌড়ে চলেছে। দিক বিদিক ভুলে সে ছুটছে। যতই এগোচ্ছে ট্রেনের হুইসেলের শব্দ কানে তত প্রকট হচ্ছে। রাত 1টা বাজতে চলল। ঢাকাগামী রাতের শেষ ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে। তাকে এই ট্রেনে উঠতে হবে। এই ট্রেনেই প্রতিটা বগিতে তরিকে শেষ খোঁজা খুঁজতে হবে। নির্ঝর যখন প্রাণপণে দৌড়ে রেল স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছালো, ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। প্ল্যাটফর্মে মানুষ নেই। সবাই বাদরের মতো জীবন মরণ হাতে নিয়ে ট্রেনের দরজা ধরে ঝুলে আছে। চলন্ত ট্রেনের এই দরজা থেকে ও দরজা, দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে সে ট্রেনে ওঠার চেষ্টা করলো, কিন্তু তার ট্রেনে জার্নি করার অভ্যেস নেই। অনেক ছোটাছুটি করেও একটা পা রেখে কিছু একটা ধরে ঝুলে পড়ার জায়গাটুকুও পেল না। ট্রেনের বেগ ক্রমেই বেড়ে চলেছে। ঢাকা অন্তর্গামী শেষ ট্রেন সর্পিল গতিতে বাঁক নিয়ে এগিয়ে চলেছে। নির্ঝরের ছুটে চলা শক্তির চেয়ে ট্রেনের ছুট বেড়ে গেল। শেষ বগের দরজাতেও তেল পরিমাণ ঢোকার জায়গা পেল না সে। অসহায় মুখে পরের বগের দরজার দিকে তাকিয়ে দেখে ট্রেন শেষ। এটাই শেষ বগের দরজা। তার ভাবনার মাঝে সাই করে অদৃশ্য হয়ে গেল রাতের শেষ ট্রেন। ছুটে চলল নবদিগন্তে। নির্ঝরের শরীরের সমস্ত ভর ছেড়ে দিল। এলোমেলো গতিতে এগিয়ে গিয়ে রেলওয়ের প্ল্যাটফর্মে পা ঝুলিয়ে বসে পড়ল। চারিদিক নিশ্চুপ, নিরিবিলি। রাতের এই স্টেশনের সর্বত্র একটা মন ভাঙার গল্পে ছেয়ে গেল যেন। চারপাশ মন খারাপের হাহাকারে ভরে উঠল। বাতাসের সাথে সাথে হৃদয় পোড়া গন্ধ মিশে কটু হয়ে উঠল। পাঞ্জাবের হাতা গুটিয়ে হাঁটুর উপর মাথা রেখে চোখ বন্ধ করল নির্ঝর। জীবন কত অদ্ভুত। জীবনের সবটুকু রং যার জন্য ধুয়ে মুছে যত্ন সহকারে রেখেছিল, সে নতুন রঙের ছটা না দিয়ে তার রংটুকু শুষে নিয়ে উধাও হয়ে গেল। সে রংহীন সাদা কালো জীবনটা কি করে পারি দিবে? কি করে? কেটে গেছে অনেক সময়। মাতাল বাতাসের ঝাপটায় সে ছুঁয়ে দিয়ে যেতে নির্ঝর ব্যথাতুর মাথাটা আস্তে করে উঠালো। কিছুক্ষণ রেলওয়ের দিকে চেয়ে রইল। তারপর উদ্ভ্রান্ত দৃষ্টি মেলে আশেপাশে তাকালো। হঠাৎ করে তার চোখ আটকে গেল রেলওয়ের অপোজিটের প্ল্যাটফর্মের যাত্রী ছাউনিতে বসে থাকা মূর্তিটির উপর। বিমূঢ় হয়ে অসহায় মুখে বসে আছে একটি মেয়ে। এই মুখাকৃতি নির্ঝরের খুব পরিচিত। রাতের পর রাত সে এই মুখ দেখে কাটিয়েছে। সেজন্য দূর থেকে আবছা আলোতেও মুখটা দেখে তার চিনে ফেলতে বিন্দুমাত্র বেগ পেতে হলো না। মেয়েটা যে তরি সেটা বুঝতে পেরে মুখে প্রাপ্তির হাসি ফুটে উঠল। দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল নির্ঝর। নিজের প্রাণভোমরা যেন পুনরায় দেহে ফিরে এলো। সে তরিকে হারিয়ে ফেলেনি, আর হারাতে দিবে না, কিছুতেই না। সে আরো কিছুদিন বাঁচতে চায়। এই রূপ রস গন্ধ ভরা পৃথিবীতে আরো কিছুদিন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই সে। আর তার বাঁচতে হলে, আরো কিছুদিন শ্বাস নিতে চাইলে এই মেয়েটিকে তার পাশে প্রয়োজন। তাকে ছাড়া সে বাঁচবে না। পাঞ্জাবির সামনের পিঠ তুলে চোখ মুখ মুছে ফেলল নির্ঝর। কলায় টেনে উপরের বোতামগুলো ঠিক মতো লাগালো। হাতা ঠিক করে মাথার চুলগুলো হালকা করে গুছিয়ে নিল। নিজেকে ফিটফাট করে লম্বা একটা শ্বাস নিল। যথাসম্ভব স্বাভাবিক রেখে সে যাত্রী ছাউনির দিকে এগিয়ে গেল। ইট সিমেন্টের তৈরি লম্বা মতো বসার জায়গাটাতে
তরি মূর্তির ন্যায় বসে আছে, চোখ মুখ ভয়ানক ফোলা, গালে পানির শুষ্ক বলিরেখা এখনো স্পষ্ট। পরনে গ্রে কালারের একটা থ্রি পিস, লম্বা বেনি করা মাথাটা ওড়না দিয়ে ঢেকে আছে। পাশেই কাপড়ের তৈরি অল্প দামি একটা ব্যাগ। নির্ঝর নিঃশব্দে পা ফেলে এগিয়ে গেল, তরির থেকে বেশ দূরত্ব নিয়ে বসে পড়ল। তরির মধ্যে কোনো প্রতিক্রিয়া ঘটল না। তার পাশে যে কেউ বসে পড়েছে তা টের পায়নি। নির্ঝর বেশ বুঝতে পারল তরি নিজের খেয়ালে নেই। সে স্মিত হেসে ফেলল, অতিশয় স্বাভাবিকভাবে বলল, হাই। রাতের নিস্তব্ধতার বুক ছিঁড়ে পরিচিত কণ্ঠ কানে যেতে আঁতকে উঠল তরি। চমকে পাশে তাকালো। নির্ঝরকে স্বাভাবিক দেখে বিস্ফোরিত নয়নে বলল, আপনি? নির্ঝর হাত পা ছড়িয়ে আড়ামোড়া ভাঙার ভঙ্গি করল। তরির দিকে না তাকিয়েই বলল, কেন, তোমার আশিককে আশা করেছিলে? তরি নিশ্চুপ হয়ে গেল। নির্ঝরকে অবাক করে দিয়ে হঠাৎ সে ভ্যাও ভ্যাও করে কান্না শুরু করলো। নাক টেনে বলল, হারামজাদা এখনো আসছে না, আসবে না বোধহয়। আমাকে আসছে বলে ফোন বন্ধ করে ফেলেছে। কতবার হলো ট্রাই করছে, কিন্তু ফোন বন্ধ। নির্ঝরের প্রচন্ড হাসি পেল। কি যে ভালো লাগছে, আশিক নামক ছেলেটাকে ধরে ডজন খানেক চুমু খেতে ইচ্ছে করছে। সে সাবধানে মুখ ঘুরিয়ে তরির দিকে তাকালো। তরির কান্নারত মুখ দেখে বুক কেঁপে উঠল তার, হার্টবিট বেড়ে গেল। এতক্ষণে তার পানির তৃষ্ণা পেল। রাতের আধারে গাল লাল করে নাক টেনে টেনে কান্না করা মেয়েটির আর এক দফা প্রেমে পড়ল সে। তার চাহনিরত অবস্থায় তরি নাক ছেড়ে ওড়নার এক অংশে মুছে ফেলল। নির্ঝরের নাক মুখ কুঁচকে গেল। দ্রুত পকেট হাতে টিস্যু খুঁজল, হতাশ হয়ে দেখল নেই। তরি আবার কাঁদতে কাঁদতে বলল, আশিক এখনো আসছে না কেন? ও বলেছিল আমাকে না পেলে সারা জীবন চিরকুমার থেকে যাবে। আমার জন্য হাত পর্যন্ত কেটেছিল। এই তো কিছুদিন আগে আমি যখন পাত্রপক্ষ প্রথম দেখতে আসে, তখন ওর সে কি কষ্ট পেয়ে আমার ফোন তুলছিল না। কান্না করে বলছিল আমার বিয়ে হয়ে গেলে ও ফ্যানের সাথে লটকে পড়বে। তাহলে আশিক আজ আসছে না কেন? বজ্জাত ছেলে। তরির কান্নার বেগ বেড়ে গেল। নির্ঝর বিড়বিড় করে বলল, তরি কুমারী, আশিক তোমার একার আশিক নয়, সে হাজারো মেয়ের আশিক, সে গণ আশিক। তারপর স্পষ্ট কণ্ঠে ধমকেশ্বরে বলল, ভেউ ভেউ করে কান্না বন্ধ করো, না তো কান্না করার জন্যেও সুরেলা কণ্ঠ প্রয়োজন, যা তোমার নেই তরি। উল্টো তোমার এই ভাঙা রেকর্ড আমার কানের সব উপকারী ব্যাকটেরিয়া মেরে ফেলেছে। কান্না থামাও। তরির কান্না কিছুটা কমে গেল, একেবারে নির্মূল হলো না। থেকে থেকে তার শরীর কেঁপে উঠছে, একের পর এক হেঁচকি তুলে যাচ্ছে। নির্ঝর একটু এগিয়ে এলো, আধা হাত দূরত্ব বজায় রেখে প্রশ্ন ছুড়ল, কত মাসের সম্পর্ক? আজ দিয়ে 2 মাস 7 দিন, আর 3 দিন পর আমাদের 3rd month অ্যানিভার্সারি। ও মা গো, এতদিনের রিলেশনশিপ! আমি শিহরিত। আরো মাস 2 আগে পালানো উচিত ছিল। তরি অদ্ভুত দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকালো। চোখের দৃষ্টি সরু করে কপাল কুঁচকে বলল, আপনি কি ব্যঙ্গ করছেন? না, একদম না। দাঁড়াও 1 সেকেন্ড, আমি আসছি। নির্ঝর উঠে দাঁড়ালো, পকেট থেকে ফোন বের করে কিছুটা দূরে গেল। তরির আড়ালে বড়মাকে ফোন করে বলল, আসসালামু আলাইকুম বড়মা। নির্ঝরের অতিরিক্ত স্বাভাবিক কণ্ঠ শুনে ফোনের ওপাশ থেকে চিন্তিত কণ্ঠ ভেসে এলো। রুদ্ধ কণ্ঠে বলে উঠল, নির্ঝর, তোর এর কোনো খোঁজ পাসনি? বড়মা আমার সাথেই আছে। বাসলাম। মেয়েটা এত অবুঝের মতো একটা কাজ করে বসেছিল। আর ওই ছেলেটার কি খবর? ও কি সাথে আছে? না বড়মা, আশিক বিয়ের কথা শুনে নিজেকে গুটিয়ে নিয়েছে। ফোন বন্ধ রেখে তোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। আমি ধারণা করেছিলাম এমন কিছুর। আশিকের মতো ছেলেরা কোনো মেয়ের দায়িত্ব নিতে পারে না। তারা বিয়ের মতো পবিত্র সম্পর্ক বহনের যোগ্যতা রাখে না। নির্ঝর মাথা নেড়ে বলল, বড়মা আপনি এক কাজ করুন, বাসার সবাইকে জানিয়ে দিন যে আমি তরিকে জোর করে নিয়ে পালিয়েছি। কারণ আমার ছোটবেলা থেকে পালিয়ে বিয়ে করার ইচ্ছে ছিল। সেই ইচ্ছেকে প্রাধান্য দিয়ে কাজটা করেছি। সবার কাছে ক্ষমা প্রার্থী সেজন্য। আর আমি আজ রাতে তরিকে নিয়ে ঢাকা ফিরে যাচ্ছি। বাবা মা জীবন ভাইয়ার বিয়ে শেষ করে আসুক। মমতাজ বেগম কিছুক্ষণ চিন্তা করে বললেন, সে না হয় বললাম, কিন্তু। নির্ঝর সামান্য ঘুরে দাঁড়ালো, তরির দিকে চেয়ে বলল, আমি তরিকে কাজী অফিস থেকে বিয়ে করে নিব বড়মা। আপনি শুধু ওদিকটা সামলান। আর সবাইকে যা বোঝানোর এমন করে বোঝাবেন যেন কেউ তরিকে ভুল না বোঝে, প্লিজ। ঠিক আছে, তোরা সাবধানে থাকিস বাবা।
নির্ঝর কান থেকে ফোন নামালো। কিছুক্ষণ এক দৃষ্টিতে তরির দিকে তাকিয়ে রইল। তার চোখে মুখে খুশির ঢেউ খেলে যাচ্ছে। সুখের বাঁধ ভাঙা প্লাবনে ভেসে চলেছে সে জীবন তরিতে। তরি ভেজা চোখে তার দিকে তাকাতে নিজের খুশি ভাবনাটা লুকিয়ে ফেলল। তরি ভেজা চোখে তার দিকে তাকাতে নিজের খুশি ভাবটা লুকিয়ে ফেলল। গম্ভীরভাবে সে তরির দিকে এগিয়ে গেল। তরির সামনে দাঁড়িয়ে বলল, চলো। কোথায় যাব? কাজী অফিসে। তরি চমকে বলল, কেন? কাজী অফিসে কেন যায় মানুষ? দাওয়াত খেতে? বিয়ে করবে, চলো। কাকে বিয়ে করব? আশিক তো আসলো না। নির্ঝর একটা হাই তুলে বলল, আশিক আসেনি তো কি হয়েছে? পাত্র তো তোমার হাতে, ওই যে ফোন, বাটন ফোন। আশিকের দেয়া ফোনকে বিয়ে করবে তুমি। কি মাথা খারাপ হয়ে গেছে আপনার? না, মাথা ইজ টোটালি ফাইন। আগেকার পৌরাণিক কাহিনীতে শোনোনি, বর কোনো কারণে বিয়েতে অনুপস্থিত থাকলে বরের ব্যবহৃত জিনিস বা তার থেকে পাওয়া কোনো জিনিসের সাথে বিয়ে পড়িয়ে দেওয়া হতো। আজ আমি সেটাই করব। আশিকের অনুপস্থিতিতে তার দেয়া অতি প্রিয় ফোনটাকে বিয়ে করবে তুমি। আজ রাত থেকে ওই ফোনই হবে তোমার স্বামী। আমি সাক্ষী থাকবো। আর দেরি করো না, চলো চলো। আমি নিজস্ব শাহরিয়ার, ওয়ান ওয়ার্ড ম্যান। তোমাকে ফোনের সাথে বিয়ে না দেওয়া পর্যন্ত আমি জল স্পর্শ করব না। তারপর এই গল্পের বাকি অংশে কি হয়েছিল সেটা জানতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশের বেল বাটনটি ক্লিক করে বাজিয়ে দিতে হবে। এত করে আমরা গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ফোনের সাথে বিয়ে? নির্ঝর ভাই, আপনি অসুস্থ, আপনার মাথা অসুস্থ। এই অবস্থায় মজা করছেন? তরির বিস্মিত মুখের কথা শুনে নির্ঝর কিছুটা কাজ ঘেঁষে এলো তার। ভয়ে সে মাথাটা একটু পিছিয়ে নিল। নির্ঝর সামান্য ঝুঁকে রাগান্বিত স্বরে বলল, তোমার মনে হয় আমি মজা করছি? গালে দুটো পড়লে মজা টের পাবে। উঠে পড়ো। নির্ঝরের ধমক শুনে তরি সুরসুর করে উঠে পড়ল। সে অদ্ভুত দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝরের কার্যকলাপ, কথাবার্তা সব খাপছাড়া, কেমন অসংলগ্ন তার ব্যবহার। তার হুট করে ভয় লাগতে শুরু করলো এই ছেলেটিকে। নির্ঝর আর অপেক্ষা করল না, হাঁটা শুরু করলো। কিছু দূর যেতে পেছন ঘুরে দাঁড়িয়ে পড়ল। তাকে দাঁড়াতে দেখে তরিও দাঁড়িয়ে পড়ে। ভয়ে ভয়ে বলে উঠল, কি হলো আবার? থেমে গেলেন যে? তোমার ঝোলাটা কার আশায় ফেলে রেখে এলে? আশিকের জন্য? অতি উত্তম। আশিকের অন্তত 2 বছর আর জামা কাপড় কিনতে হবে না। তোমার ড্রেসগুলো দিয়ে আরামসে চলে যাবে। বলে নির্ঝর অপেক্ষা করল না, আবার হাঁটা শুরু করলো। তরি জিভ কাটলো। এতটা ভুলো মনে হলে চলবে কি করে? সে দৌড়ে পেছনে গিয়ে কাপড়ের ব্যাগটা হাতে নিল। আবার এক দৌড়ে এসে নির্ঝরের পিছু ধরল। প্ল্যাটফর্ম পেরিয়ে কিছু দূর এগোতে নির্ঝরের হাতে আচমকা টান পড়ল। ঘুরে দাঁড়ানোর আগে তরির কম্পিত কণ্ঠের চিৎকার ভেসে এলো। সে তাকিয়ে দেখল তরি দুহাতে তার বাহু আঁকড়ে ধরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। নিচের দিকে তাকিয়ে কপাল কুঁচকে এলো নির্ঝরের। রাস্তার ধারে শুয়ে থাকা একটা পাগল তরির বাম পা চেপে ধরেছে। তরি প্রাণপণ চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু পেরে উঠছে না। নির্ঝরের বাহু চেপে রাখা তরির হাত দুটোর দিকে এক পলক তাকালো সে। তারপর তরির ভয়ার্ত মুখের দিকে চেয়ে দ্রুত পকেট হাতে কিছু খুচরো টাকা বের করলো। পাগলটার সামনে বাড়িয়ে দিয়ে ইশারায় পা ছাড়তে বলল। পাগলটা তরির পা ছেড়ে লুফে টাকাটা নিয়ে নিল। খুশিতে তার চোখ দুটো চকচক করছে। নির্ঝর তরির দিকে চেয়ে তাচ্ছিল্যের সুরে বলল, এই মাঝরাতে আমায় এতটা হেনস্থা করার জন্য তোমায় কি শাস্তি দেওয়া যায় বলো তো? তরি কাঁদো কাঁদো হয়ে নির্ঝরের বাহু ছেড়ে দিল। মাথা নত করে ধীর পায়ে এগিয়ে গেল। দুজন স্টেশন পেরিয়ে বড় রাস্তায় কিছু দূর আসতে তরি ক্ষীণস্বরে বলল, পানি খাবো নির্ঝর ভাই, গলা শুকিয়ে গেছে। নির্ঝরের পা থেমে গেল ক্ষণিকের জন্য। আর চোখে আলো অন্ধকারের খেলায় মেতে ওঠা মেয়েটির দিকে তাকালো। শুকনো ঢোক গিলে খুব দ্রুত চোখ সরিয়ে নিল। ছোট করে শ্বাস নিয়ে তিক্ত কণ্ঠে বলল, পানি খাবো বললেই তো আর পানি পাওয়া যাবে না। প্রথমত, আমি ব্রত করেছি তোমার বিয়ে না দেওয়া পর্যন্ত জল স্পর্শ করব না। দ্বিতীয়ত, 4 ঘন্টা যাবত আমার পানি পিপাসা পেয়েছে, তবুও পানি দিয়ে গলা ভেজাচ্ছি না। সো তুমিও পানি পাবে না। কোথায় যাচ্ছি এখন আমরা? কাজী অফিস। নাম শোনোনি কখনো? না শুনলে শুনে নাও। আমরা এখন কাজী অফিসে যাচ্ছি, যেখানে বিয়ে পড়ানো হয়। সেখানে তোমার আর মুঠোফোনের বিয়ে হবে। বিয়ে শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। ঢাকার কথা শুনে তরির পিলে চমকে উঠল। পেছন থেকে দ্রুত এগিয়ে গিয়ে নির্ঝরের পথ আগলে দাঁড়ালো। নির্ঝরের আবছা মুখের দিকে চেয়ে বলল, ঢাকাতে কেন যাবো নির্ঝর ভাই?
তোমার আর তোমার মুঠোফোন স্বামীর বাসর হবে ঢাকায়, আমার বাসায়। সিম্পল। নির্ঝর নির্বিকার ভঙ্গিতে উত্তর দিয়ে তরিকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে গেল। কয়েক সেকেন্ড তরি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। নির্ঝরের ভাবভঙ্গি দেখে একবার মনে হচ্ছে সে সত্যি সত্যি তাকে মুঠোফোনের সাথে বিয়ে দিবে, তৎক্ষণাৎ মনে হলো এটা নিছক মজা বই কি কিছুই নয়। মজা ভেবে ব্যাপারটা উড়িয়ে দিল তরি। আর এই বিষয়ে ভাববে না সে। নিজেকে স্বাভাবিক রেখে সে ঘুরে আবার নির্ঝরকে অনুসরণ করলো। মিনিট 10 হলো নির্ঝর আর তরি একটা রুমে বসে আছে। 3 শেড বিল্ডিং, মোটামুটি সিমসাম রুম। রুমে আসবাবপত্র বলতে একটা খাট আর একটা টেবিল। টেবিলে বেশ কিছু পুরনো কাগজ আর নথিপত্র। দেওয়ালের সাথে গত বছরের একটা ক্যালেন্ডার ঝুলছে। রুমের মাঝামাঝি প্লাস্টিকের চেয়ারে বসে আছে নির্ঝর আর তরি। তরি কাপড়ের তৈরি ব্যাগটা কোলের উপর নিয়ে উদ্গ্রীব হয়ে আছে। ঘন ঘন চোখের পলক ফেলে সে একবার বহির্গমন গেটের দরজার দিকে তাকাচ্ছে, একবার নির্ঝরের দিকে তাকাচ্ছে। নির্ঝর চুপচাপ পায়ের উপর পা তুলে নির্বিকার ভাবে বসে আছে। চেয়ারের সাথে পিঠ লাগিয়ে সে ফ্লোরের দিকে চেয়ে আছে। কোনো কথাই বোধহয় বলার প্রয়োজন বোধ করছে না। অথচ তরির অনেক কিছু জিজ্ঞেস করার আছে, অনেক কিছু জানার আছে। সে কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলে ফেলল, আর কতক্ষণ এভাবে বসে থাকবো? যতক্ষণ না কাজে আসছে। ফ্লোরে দৃষ্টি নিবদ্ধ করেই নির্ঝর চটপট উত্তর দিল। তরি সাংঘাতিক ভয় পেয়ে গেল। শেষমেশ তার মান সম্মান কিছুই রইল না। ফোনের সাথে এত ঘটা করে তাকে বিয়ে দিয়ে দিবে নির্ঝর তা এখনো বিশ্বাস করতে পারছে না। সে অনুনয়ের সুরে বলল, আমার ভুল হয়ে গেছে নির্ঝর ভাই, মাফ করে দিন, প্লিজ মাফ করে দিন। নির্ঝর চোখ তুলে তাকালো। তরির অশ্রুসিক্ত চোখের দিকে চোখ পড়তে একটু নড়ে উঠল। খোলা দরজা দিয়ে কিছুক্ষণ চেয়ে বাইরের পরিস্থিতি ঠাউর করার চেষ্টা করলো। ওপাশে নিস্তব্ধ দেখে মুখ ঘুরিয়ে নিল। ছো মেরে ওহির হাতের ফোনটা ছিনিয়ে নিল সে। গলা খাকারি দিয়ে বলল, কাজী সাহেব যেহেতু আসতে একটু লেট করছে, সেহেতু আমি বিয়ে পড়ানো শুরু করি, কি বলো? না। চুপচাপ যা যা করতে বলবো সেটা করবে। তরির ভয়াতুর দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে নির্ঝর বলা শুরু করলো, তোমার আশিকের ফুল নেম যেন কি? আচ্ছা বাদ দাও, আমি বলছি। সিলেটের হবিগঞ্জ নিবাসী জনাব আশিক কান্টুর একমাত্র প্রিয় বস্তু মোবাইল ফোন। একটা জলজান্ত সুদর্শন পুরুষ নির্ঝর শাহরিয়ারকে দেনমোহর রেখে একই এলাকার তোফাজ্জল হোসেনের একমাত্র কন্যা মিস তাহনুবা মেহের তরিকে বিবাহ করিতে আসিয়াছে। মনে প্রাণে তাহাকে স্বামী হিসেবে গ্রহণ করিলে বলো মা, সরি বলো তরি কবুল। তরি হাঁ করে নির্ঝরের মুখপানে চেয়ে আছে। নিজেকে তার কেমন অনুভূতি শূন্য মনে হচ্ছে। কোলের উপরের ব্যাগটা অনেক আগে খসে পড়েছে। সে বিড়বিড় করে বলে উঠল, আপনি পাগল হয়ে গেছেন, আপনি আপনি পাগল হয়ে গেছেন, আপনি পাগল হয়ে গেছেন। নির্ঝরের কান অব্দি সে কথা পৌঁছলো কিনা সে জানে। সে আগের থেকে দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, 3 বার কবুল বলো। বলছো না কেন? বলবো না। তরির স্পষ্ট সুর শুনে মুহূর্তে নির্ঝরের মুখভঙ্গি পাল্টে গেল। চোখে মুখে এসে ভর করল রাজ্যের সমস্ত রাগ। দাঁত কিরমির করে সে বলল, থাপ্পড় খাবে নাকি কবুল বলবে? বলবো না কবুল, আপনি একটা মানসিক রোগী। নির্ঝর আর কথা বাড়ালো না। শটান উঠে দাঁড়িয়ে পড়ল। দাঁত চেপে তরির দিকে কষিয়ে হাত উঠালো থাপ্পড় মারার জন্য। শেষ মুহূর্তে তরি মাথা সামান্য ঘুরিয়ে মুখ ঢেকে ফেলল। একটুর জন্য তার গালে থাপ্পড় পড়ল না। ভয় পেয়ে সে কেঁদে দিয়েছে অলরেডি। কাঁদতে কাঁদতে নির্ঝরের দিকে চেয়ে সে পরপর 3 বার বলল, কবুল কবুল কবুল। নির্ঝরের ঠোঁটের কোণে বরাবরের মতো স্মিত হাসি ফুটে উঠল। ফিচেল হেসে ফের চেয়ার টেনে বসে পড়ল। ফোনটা নেড়ে চেড়ে বলল, তোমার বর তো বোবা, এ তো কবুল বলতে পারবে না। এর হয়ে আমি বলে দিচ্ছি, আর দেনমোহর হিসেবে আজ তো আমি আছি। তোমার বর মারা গেলে বা তোমাদের ডিভোর্স হয়ে গেলে দেনমোহর হিসেবে আমাকে পাচ্ছ তুমি। কত লাকি তুমি, দেখেছো? এটুকু বলে মেকি হাসল নির্ঝর। গলার টোন পাল্টে তরির দিকে চেয়ে 3 বার কবুল বলল। তারপর ভ্রু উঁচিয়ে ফোনটা তরির সামনে মেলে ধরে বলল, আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। কিন্তু তোমার বড়ই দুর্ভাগ্য তরি, মাত্র বিয়ে হলো অথচ এখনই তোমার এত প্রিয় স্বামীকে হারাতে হবে। বিধবা হয়ে যাবে তুমি। আহারে। তরির কথার ঝুলি যেন শূন্য হয়ে গিয়েছে। সে শুধু অবাক হয়ে নির্ঝরের কর্মকাণ্ড দেখছে। নির্ঝর তার থেকে দৃষ্টি সরিয়ে ফোনের সিম খুলে ফেলল। সিমের এপিটোপিট দেখে হঠাৎ করে অল্প একটু চাপে ভেঙে 3 টুকরো করে ফেলল। ঠোঁটের কোণে ফিচেল হাসি ধরে রেখে বলল, বড়ই দুঃখজনক ব্যাপার।
বিয়ের প্রথম রাতে তোমার স্বামীর হার্ট অ্যাটাক হয়ে গেল, এবার সে মারা যাবে, তুমি বিধবা হবে। চিন্তা করো না, তখন তোমায় আমি বিয়ে করব। বিধবা বিয়ে করা পুণ্যের কাজ। বলে নির্ঝর 1 সেকেন্ড অপেক্ষা করলো না, ফোনটা সর্বশক্তি দিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। এক ঢিলে সেটার পার্সগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। ভয়ে তরির অন্তরাত্মা কেঁপে উঠল। মুখ দিয়ে অস্ফুট শব্দ বের হতে সে দ্রুত মুখ চেপে ধরল। নির্ঝরের মুখ থেকে হাসি গায়েব হয়ে গিয়েছে, সমস্ত মুখ জুড়ে কেমন চাপার রাগ ফুটে উঠেছে। চোখ জোড়া ধীরে ধীরে রং পাল্টাচ্ছে যেন। তরি আর কিছু বলার ফুরসত পেল না। বাহির থেকে মিলিত পদধ্বনির আওয়াজ আসছে। নির্ঝর গলার স্বর উঁচু করে ডাকলো, আঙ্কেল ভেতরে আসুন, আর তাড়াতাড়ি করে সব প্রসেস কমপ্লিট করুন। ধবধবে সাদা পাজামা, পাঞ্জাবি পরিহিত মাঝবয়সী এক ভদ্রলোক ভেতরে ঢুকলেন। মুচকি হেসে তিনি দাঁড়িয়ে কয়েকবার হাত বলিয়ে মাথার টুপি ঠিক করলেন। এগিয়ে গিয়ে টেবিলে চেয়ার টেনে বসে পড়লেন। প্রায় সঙ্গে সঙ্গে 3 জন লোক এলো, এসে নির্ঝরের সাথে কুশল বিনিময় করলো। এদের মধ্যে দুজনকে তরি চেনে, ফুপির বাসায় একবার দেখেছিল। তার কৌতূহলী ভাব কাটতে না কাটতে টুপি পরিহিত কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। বাসস্ট্যান্ডের দিকে এগোতে এগোতে নির্ঝরের ভেতর বড়সড় পরিবর্তন ঘটল। যে অনুভূতিগুলো এতদিন নিজের মনের গহীনে চেপে রেখেছিল সেগুলো যেন একের পর এক বের হয়ে আসছে। বন্দি দশা থেকে একের পর এক ডানা মেলে ছুটছে। সে যেন হাওয়ায় ভাসছে। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি মনে হচ্ছে। তার জীবন সার্থক, সার্থক তার বেঁচে থাকা। পাশের এই তরুণীটি যে এখন তার বউ, তার বউ, নির্ঝর শাহরিয়ারের বউ। নির্ঝরের বুকের ভেতর চাপা আনন্দ খেলে যাচ্ছে। ভেতরে ভেতরে সে প্রবল উত্তেজিত, খুশির জোয়ারে ভেসে যাচ্ছে। কিন্তু বাইরে থেকে তার মুখ দেখে বিন্দুমাত্র কেউ আঁচ করতে পারবে না যে সে এতটা খুশি, যেমনটা তরি পারছে না। সে 1 পা 2 পা করে হাঁটছে আর ভীত সন্ত্রস্ত চোখে নির্ঝরের দিকে তাকাচ্ছে। বাস কাউন্টারে পৌঁছানোর পর তরি হাঁসফাঁস করে বলল, মানে বলছিলাম কি, আজ ঢাকা না গেলে হয় না? আমি ঢাকা যেতে চাই না। তাহলে কোথায় যেতে চাও? ফুপির বাড়ি তোমার বাবা লাঠি নিয়ে বসে আছেন, পিটিয়ে তোমার গায়ের চামড়া তুলবে। আর তোমার বাপের বাড়ি তোমার চাচারা দা কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে, গেলেই কেটে পিস পিস করে ফেলবে। কোন বাড়ি যেতে চাও বলো? নির্ঝরের গলার স্বর কিছুটা উঁচু ছিল। বদলাতেই বেশ কিছু কৌতূহলী মুখ তাদের দিকে তাকালো। সবাই রাতের সফরকারী। নির্ঝর চারপাশে একবার নজর বলিয়ে গলার স্বর নিচু করলো। চিবিয়ে চিবিয়ে বলে উঠল, বলো কোথায় যাবে? লাঠির আঘাত খাবে নাকি চাচাদের হাতের মায়ের? তরির চোখ ফেটে জল বের হলো এবং প্রথমবারের মতো উপলব্ধি করলো সে কত বড় ভুল কাজ করেছে। আজ যদি সময় মতো নির্ঝর না আসতো তাহলে কি যে হতো ভাবতেই শরীরে কাঁটা দিয়ে গেল। সে চোখের জল মুছে বলল, আপনি যেখানে নিয়ে যাবেন। নির্ঝরের মুখে হাসি বিস্তৃত হলো। তরির চোখে ধরা পড়বার ভয়ে খুব দ্রুত হাসিটুকু হজম করে নিল। তরিকে কাছাকাছি দাঁড় করিয়ে সে লোকাল বাসের 2টো টিকিট কেটে আনলো। বাস যখন ছাড়লো তখন ঘড়িতে রাত 2:48। জানালা ঘেঁষে তরিকে বসিয়ে তার পাশে নির্ঝর বসে পড়ল। বাসের শেষ যাত্রী তারা। একদম পেছনের সিট 2টো তারা পেয়েছে। নির্ঝরের এভাবে যাতায়াত করার অভ্যেস নেই। বাবার ব্যক্তিগত গাড়িতেই যাতায়াত করে অভ্যস্ত সে। কদাচিৎ বাসে উঠেছে বন্ধুদের সাথে, কিন্তু সেগুলো ছিল খুবই অল্প সময়ের জন্য। আজ লং জার্নিতে তার প্রচন্ড ভয় করছে, নিজেকে নিয়ে নয়, তরিকে নিয়ে। সে অসুস্থ হয়ে পড়লে তরিকে সামলাবে কে? তার জানা মতে তরির এটা প্রথম ঢাকার জার্নি। সিটে গা এলিয়ে দেওয়ার পর নির্ঝর বুঝতে পারল সে বেশ অসুস্থ। মাথার আঘাতের জায়গা ব্যথায় টনটনে, প্রচন্ড ভার হয়ে আছে সেই সাথে। সে চোখ ঘুরিয়ে তরির দিকে তাকালো। বাসের ক্ষীণ লাইটের আলোতে দেখলো তরির মুখে কোনো দুশ্চিন্তার ছাপ নেই, বরং সে কৌতূহল নিয়ে জানালা দিয়ে তাকিয়ে আছে। বাসের সাথে পাল্লা দিয়ে ছুটে চলা একের পর এক বহির্গমন দৃশ্যের দিকে চেয়ে আছে। নির্ঝর তরির দিকে চেয়ে থেকেই ক্লান্ত চোখজোড়া বন্ধ করলো। কিছু সময় কেটে যেতেই আচমকা প্রবল ঝাঁকুনি অনুভব করলো সে। বাসের একদম পেছনে হওয়ায় ঝাঁকুনিটা যেন কয়েক গুণ বেশি হলো। ডান হাত দিয়ে সিটের হাতল চেপে নিজেকে নিয়ন্ত্রণ করতে কয়েক সেকেন্ডের বিনিময়ে তৃতীয় ঝাঁকি খেল নির্ঝর। সঙ্গে সঙ্গে ব্যথায় মৃদু আর্তনাদ করে চোখ খুলল সে। তাকিয়ে দেখলো তরি হুমড়ি খেয়ে তার কোলের উপর আছড়ে পড়েছে। ভয়ার্ত মুখে তার পাঞ্জাবির কলার চেপে ধরে আছে। নির্ঝর এক হাতে তাকে জড়িয়ে বলল, আর একটু চিকন হওয়া উচিত ছিল তোমার।
তাহলে প্রথম ঝাঁকুনি খেয়ে সরাসরি বুকে এসে পড়তে কয়েক সেকেন্ড কষ্ট কম হতো আমার। নির্ঝরের নিচু স্বরের কথাগুলো কানে যেতে তরির কান দিয়ে ধোঁয়া বের হওয়া শুরু হলো। লজ্জায় কুকড়ে দ্রুত মাথা নিচু করে পাঞ্জাবির কলার ছেড়ে দিল। তারপর হুড়মুড় করে নির্ঝরের হাত ঠেলে সিটে বসলো। মাঝে অনেকখানি দূরত্ব রেখে জানালার সাথে সেটে গেল সে। বাসের ঝাঁকুনি থেমে গেছে অনেক আগে। নির্ঝর আবার হাত পা ছড়িয়ে দিল। তরির দিকে চেয়ে অগোছালোভাবে বলল, তরি, পানির বোতল এগিয়ে দাও তো। বোতলের মুখ খুলে দিবে। তোমাকে খুঁজতে খুঁজতে আমার সব শক্তি কর্পূরের মতো উবে গেছে। তরি সিটের পাশ থেকে দ্রুত বোতল হাতে নিল। বোতলে অর্ধেক পানি, বাকি অর্ধেক সে বাসে ওঠার আগে শেষ করেছে। বোতলের মুখ খুলে সে নির্ঝরের দিকে বাড়িয়ে দিল। বোতল নেওয়ার সময় নির্ঝর হালকাভাবে তার হাত ছুঁয়ে দিল। ইচ্ছেকৃত ভাবে কিনা তরি বুঝতে পারল না, তবে বুকের ভেতর কেঁপে উঠল। হাতটা গুটিয়ে নিয়ে নির্ঝরের স্পর্শ করার জায়গায় বাম হাত রাখতে মনে পড়ল নির্ঝরের হাত অনেক গরম ছিল। জ্বর আসেনি তো? সে ক্ষিপ্র গতিতে এগিয়ে এলো। শটান নির্ঝরের কপালে হাত ছুঁয়ে চিন্তিত মুখে চেয়ে রইল। আস্তে আস্তে তার কপাল কুঁচকে গেল। স্পষ্ট সুর তুলে বলল, আপনার জ্বর এসছে নির্ঝর ভাই, শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে। অবাক হলেও খচ করে ভাই শব্দটা নির্ঝরের বুকে গিয়ে বিঁধল। সে মাথাটা সামান্য কাত করে তরির স্পর্শের বাইরে চলে গেল। কাট কাট গলায় বলল, পুড়ছে পুড়ুক, তোমাকে এত দরদ দেখাতে বলেছে কে? আপনার কথা পেঁচিয়ে যাচ্ছে নির্ঝর ভাই, চুপচাপ থাকুন। কথা পেঁচিয়ে যাচ্ছে, আরো যাবে, তাতে তোমার কি? ক্রেজি স্টুপিড। 6 কবুল বলে 2 বার বিয়ে করে এখন ভাই বলে ডাকা হচ্ছে। ঢাকা গিয়ে আবার তোমায় বিয়ে করব, প্রয়োজনে 1000 বার বিয়ে করব, তবুও দেখে ছাড়বো তুমি কতদিন ভাই বলে ডাকো। নির্ঝরের দুর্বল কণ্ঠের সব কথা তরির কান অবধি পৌঁছল না। সে চিন্তিত মুখে সামনে তাকালো। বাসের সবাই চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে আছে। ঘুমিয়ে পড়েছে অনেকে, অনেকে আবার ঘুমানোর চেষ্টা করছে। তার জার্নিতে কখনো ঘুম হয় না। চলন্ত গাড়িতে মনে হয় যখন তখন দুর্ঘটনা ঘটে যাবে। নির্ঝরের দিকে পুনরায় মনোযোগ দিল তরি। কেমন নেতিয়ে পড়ছে ধীরে ধীরে। জোরপূর্বক খুলে রাখা চোখ দুটো পিটপিট করে তার দিকে চেয়ে আছে। আধ খোলা চোখ লাল বর্ণ ধারণ করেছে। তরি দ্বিতীয়বার চিন্তা না করে নির্ঝরের মাথাটা কাঁধের উপর রাখতে চাইল। মাথায় হাত রেখে সামান্য এলিয়ে দিতেই নির্ঝর তার কাঁধ পেরিয়ে গুটিসুটি হয়ে তার কোলে শুয়ে পড়ল। প্রথমে তরি চমকালেও দ্রুত নিজেকে সামলে নিল। ব্যাগ হাতড়ে লম্বা ওড়না বের করে তার এক অংশ ভিজিয়ে নিল। নির্ঝরের মুখটা মুছে দিয়ে কপালে ভেজা অংশ চেপে ধরে রাখলো। আর এক হাতে সাবধানে মাথার স্যালাইনের জায়গা বাদ রেখে চুলে হাত ছোয়ালো। নির্ঝর চোখ বন্ধ করে অচেতন হয়ে পড়ে আছে। সেন্স আছে কিনা তা নিয়ে তরি চিন্তিত। সে কানের কাছে মুখ নিয়ে কয়েকবার ডাকলো, নির্ঝর ভাই, নির্ঝর ভাই। নির্ঝর দুর্বলভাবে একটা হাত উঁচু করে মাছি তাড়ানোর ভঙ্গি করলো। বিড়বিড় করে অস্পষ্টভাবে কিছু একটা বলল, যা তরির কান অবধি পৌঁছল না। সে পুনরায় ওড়না ভিজিয়ে নির্ঝরের কপালে চেপে ধরল। নির্ঝরের ঘুম ভাঙল ক্রমাগত বাজতে থাকা গাড়ির হর্নের শব্দে। কপাল কুঁচকে এলো তার। চোখ না খুলে বিরক্তি প্রকাশ করলো সে। শব্দটা ধীরে ধীরে আরো প্রকট হচ্ছে। বুকের উপরও কিছু একটা অনুভব করছে সে। এতক্ষণে চোখ খোলার প্রয়োজন বোধ করলো। চোখের পাতা খুলতে এক হাত সামনে তরির ঘুমন্ত মুখটা স্পষ্ট হলো। তরির মুখের কিছু অংশে সূর্যের হলদেটে রোদ এসে পড়েছে। উজ্জ্বল শ্যামলা মসৃণ ত্বকে আলো বিচ্ছুরিত হয়ে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো অবস্থা। জানালা দিয়ে আসা হালকা ঝিরিঝিরি বাতাসে কানের দুপাশের অল্প কিছু চুল উঠছে। দীর্ঘক্ষণ মুগ্ধ হয়ে ঘুমন্ত মুখের দিকে চেয়ে রইল সে। হুঁশ ফিরতে চোখ সরিয়ে নিল। অনেকক্ষণ হলো তরির কোলে এভাবে শুয়ে রয়েছে। নিশ্চয়ই পা ব্যথা হয়ে গেছে মেয়েটার। ধুর, কোথায় সে তরিকে আগলে রাখবে তা নয়, নিজেই পড়ে পড়ে ঘুমিয়েছে। তরির ঘুম যাতে ভেঙে না যায় সেজন্য নির্ঝর অতি সতর্কতার সহিত ওঠার চেষ্টা করল। মাথা সামান্য উঁচু করতে বুঝতে পারল তরির ডান হাতে তার বুকের কাছের পাঞ্জাবির অংশ শক্ত হাতে আঁকড়ে ধরে আছে। দিনের শুরুর প্রথম হাসিটা তার ঠোঁটের কোণে ফুটে উঠল। সে বুঝতে পারছে আজকের সকাল থেকে তার নব্য জীবনের সূচনা হলো। আজ থেকে এই মেয়েটা প্রতিনিয়ত তার হাসির কারণ হবে। 1000 বার তার প্রেমে পড়তে বাধ্য করবে। তার সযত্নে আগলে রাখার সবটুকু ভালোবাসার সাক্ষী হবে। তরির হাতটা সাবধানে ছাড়িয়ে নির্ঝর উঠে পড়ল। তরি যৎসামান্য নড়ে চড়ে আবার ঘুমের অতলে তলিয়ে গেল।
নির্ঝর আড়ামোড়া ভেঙে বসলো। নিজেকে অনেক ঝরঝরে লাগছে। জ্বর নেই, যদিও পেটের কোনায় ক্ষুধার অস্তিত্ব টের পাচ্ছে। তবুও ঘুমটা প্রচুর কাজে দিয়েছে। বাস চলছে মাঝারি গতিতে। নির্ঝর তরির মাথাটা কাঁধে চেপে এক হাতে হালকা করে আগলে রাখলো। ফোনটা হাতে নিয়ে সময় দেখলো। অনেক বেলা হয়ে গিয়েছে। বাস নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে আর বেশি দেরি নেই। বাস থামার মিনিট 2 আগে নির্ঝর ক্ষীণস্বরে তরিকে ডাকলো। দুবার ডাকতেই তরি ধরপড় করে উঠে পড়ল। সচকিত হয়েই চারিদিকে তাকালো। নির্ঝর তাকে আশ্বস্ত করে বলল, রিল্যাক্স তরি, আমরা পৌঁছে গেছি। কোথায় পৌঁছে গেছি? আপাতত তোমার সেকেন্ড হাজবেন্ডের বাসার কাছাকাছি। তরি নিচের মাঝে ফিরল। কোনো উত্তর না দিয়ে সে জানালা দিয়ে বাইরে তাকালো। কয়েক সেকেন্ড যেতেই সে নির্ঝরের দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বলল, আপনার জ্বর জ্বর কমেছে? নির্ঝর মাথাটা তরির মুখের সামনে এগিয়ে দিয়ে বলল, আমায় জিজ্ঞেস করছো কেন? আমি কি ডক্টর? নিজে পরীক্ষা করে দেখো। তরি কপাল কুঁচকে কিছুক্ষণ নির্ঝরের দিকে চেয়ে রইল। তারপর ডান হাতটা বাড়িয়ে হালকা করে নির্ঝরের কপালে ছুঁয়ে দিল। ছোট্ট শ্বাস ফেলে বলল, এখন জ্বর নেই। রাতের বেলা তাপমাত্রা এতটা বেশি ছিল যে ভয় পেয়ে গেছিলাম। আবার বিধবা হয়ে যাবে কিনা তা নিয়ে চিন্তা হচ্ছিল, তাই তো? আপনি সবসময় মজা করার মুডে থাকেন কেন? খবরদার বাড়াবাড়ি করবেন না। করলে কি করবে? নির্ঝরের নির্বিকার একগুয়েমিতে তরির রাগ তরতর করে বেড়ে গেল। এই মিষ্টির সকালে মনটা ধীরে ধীরে বিষিয়ে যাচ্ছে যেন। সে ডান হাতের একটা আঙ্গুল তুলে আবার গুটিয়ে নিল। এই ছেলের সাথে যত কথা কম বলবে ততই মঙ্গল। মুখ ঘুরিয়ে আবার জানালার ওপাশে তাকালো। প্রায় সঙ্গে সঙ্গে বাস থামলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো নির্ঝর। গলায় ঝোলানো টাওয়াল দিয়ে হাত মুখ মুছে দেখলো তরি রুমে নেই। এগিয়ে গিয়ে বিশাল আকৃতির লম্বা ব্যালকনির এ মাথা থেকে ও মাথা দৃষ্টি বুলিয়ে দেখলো তরি সেখানেও নেই। তার কপাল কুঁচকে গেল। তবে কি ওয়াশরুম থেকে এখনো বের হয়নি? সে গলা উঁচু করে ডাকলো, তরি, এই তরি। কোনো প্রত্যুত্তর আসলো না। সে আর ডাকলো না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘুরে ফিরে মাথার ব্যান্ডেজগুলো পরখ করলো। তরির থেকে পাওয়া প্রথম উপহার তার ভালোবাসার আঘাত। মুচকি হেসে সে রুম থেকে বের হলো। ড্রয়িং রুমে চোখ পড়তে নির্ঝরের মুখের হাসি গায়েব হয়ে গেল। তরি এখনো ফ্রেশ হয়নি, অথচ সে বেশ কয়েকবার তাকে ড্রয়িং রুমের সাথে লাগানো ওয়াশরুমে শাওয়ার নিতে বলেছে। অপরিষ্কার জিনিস যেমন তার পছন্দ নয়, তেমনি অপরিষ্কার মানুষও। কিন্তু তার অবচেতন মন ডাক গাইছে, বারবার বলছে এতগুলো বছর ধরে যে মেয়েটা তার রাত জাগার একমাত্র কারণ, তার একলা রাজ্যের একমাত্র রানী, তার কল্পনার শহরের একমাত্র স্থায়ী বাসিন্দা, এই মেয়েটা কিছুটা অপরিষ্কার থাকতে পছন্দ করে। সে এগিয়ে গিয়ে তরির পেছনে দাঁড়ালো। তরি তার দিকে পিঠ রেখে খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। আসার পথে নির্ঝর কয়েক ব্যাগ খাবার কিনে দিয়েছিল। সে তরির পাশে গিয়ে দাঁড়ালো। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে চোখ ছোট ছোট করে বলল, তুমি এখনো শাওয়ার নাওনি? তরির হাত থেমে গেল। এক পলক নির্ঝরের দিকে চেয়ে আবার খাওয়াই মনোযোগ দিল। এক লোকমা বিরিয়ানি মুখে পড়ে মাথা নেড়ে অসম্মতি জানালো, অর্থাৎ সে শাওয়ার নেয়নি। নির্ঝর চেয়ার টেনে তার পাশে বসে বলল, কেন এত ঘন্টার জার্নি শেষে শাওয়ার নেওয়ার প্রয়োজন বোধ করলে না? আমি অসুস্থ শরীর নিয়ে গলা পর্যন্ত পানি দিয়ে ভেজালাম, আর তুমি? তরি চোখ উল্টে একবার নির্ঝরের দিকে তাকালো। নির্ঝরকে ভোরের শিশির ভেজা ঘাসের মতো স্নিগ্ধ লাগছে, ঝকঝকে তকতকে। ইতিমধ্যে সে ড্রেস চেঞ্জ করে ফেলেছে। পরনে সাদা কালার কম্বিনেশনের ট্রাউজার আর ফুল স্লিভ ব্ল্যাক টি শার্ট। সে চোখ সরিয়ে মুখের খাবারটুকু গিলে ফেললো। আহ, যা ক্ষুধা লেগেছিল না! তৃপ্তিক ঢেকুর তুলে বলল, বাবা মা ফোন দিচ্ছে না কেন? মানে আপনার বাবা মা, ফুপি, এরা তো কেউ খোঁজ নিচ্ছে না। আপনার মুখের কথা সবাই বিশ্বাস করে নিল। নির্ঝর নিচের প্লেটে খাবার ঢেলে বলল, ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, বড় মায়ের সাথে কথা বলে নিয়েছি। তাছাড়া আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপার রাতেই বাড়িতে পাঠিয়ে দিয়েছি, সেজন্য সবাই এত নিশ্চিন্তে রয়েছে। বুঝলাম। তরি প্লেটে হাত ধুয়ে কয়েক ঢোক পানি খেলো। তারপর উঠে চেয়ার ছেড়ে কয়েক পা গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। ঘন ঘন হাই তুলে বলল, এই বাসায় তো অনেকগুলো রুম দেখছি, কোনটাতে আমি ঘুমাবো? প্রচুর ঘুম পাচ্ছে, রাতে 1-6টা ঘুমাইনি। ইম্পসিবল। এখনই ঘুমাবে মানে? আমার আর তোমার, অর্থাৎ আমাদের রুমে গিয়ে শাওয়ার নিবে, তারপর বিছানায় ঘুমিয়ে পড়বে। আমি বিকেল বেলা ঘুম থেকে উঠে শাওয়ার নিব। তরি এক মুহূর্ত অপেক্ষা করল না,
ড্রয়িং রুমের লম্বা সোফায় পা ভাঁজ করে শুয়ে পড়ল। চোখ ঝোলা বন্ধ করতে হাতে হ্যাচকার টান অনুভব করলো। কপাল কুঁচকে তাকাতে নির্ঝর তাকে এক ঝটকায় কোলে তুলে নিল। সে হাত পা ছোড়াছুড়ি করতে করতে বলল, আপনি একটা ছাগল, মানসিক ছাগল। ছাড়ুন আমায়, নিচে নামান। নির্ঝর কোনো বাক্যবাই করল না, নির্বিকার হেঁটে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। শাওয়ারের নিচে তরিকে দাঁড় করিয়ে বলল, নো ছোড়াছুড়ি। আমার ফুটো মাথায় পানি গেলে কিন্তু আবার বিধবা হয়ে যাবে তুমি। একবার বিধবা হলে আমার মতো মহানুভবেরা বিয়ে করে, দ্বিতীয়বার বিধবা হলে কেউ বিয়ে করবে না। তরিকে এক হাতে চেপে ধরে শাওয়ার অন করলো সে। কয়েক মিনিটের ব্যবধানে তরি আধ ভেজা হয়ে গেল। সে বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল, আপনি এখনো ওয়াশরুম থেকে বের হচ্ছেন না কেন? নির্ঝর শাওয়ার বন্ধ করে নিচু মাথা উঁচু করে তরির মুখের দিকে তাকালো। তরি ভ্রু কুঁচকে তার দিকে চেয়ে আছে। চুল বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে, ভেজা ঠোঁট যুগল তিরতির করে কাঁপছে। নির্ঝর শুকনো ঢোক গিলে তরির হাত ছেড়ে দিল। এক পা পিছিয়ে যেতে তার চোখ আটকে গেল তরির উন্মুক্ত ঘাড়ে, যেখানে আঙ্গুলের নখের আঁচড় অনেকটা গভীর। নির্ঝর কপালের খাদ গভীর করে কিছু একটা চিন্তা করলো। পরক্ষণে মুখে এসে ভর করলো চিন্তার ছাপ। গতকালের কথা স্মরণ হলো তার। তরির ঘাড়ের আঁচড়ের দাগগুলো তো তার সৃষ্ট। মনে মনে নিজেকে গালিগালাজ করলো সে। ভেতরে সৃষ্ট অপরাধ বোধ থেকে মুক্তি লাভের জন্য কিনা জানা নেই তার। সে অতি আশ্চর্য একটা কাজ করে বসলো। আচমকা এগিয়ে গিয়ে তরিকে দুহাতে জড়িয়ে ঘাড়ের ক্ষতর উপর ঘন ঘন কতগুলো চুমু খেলো। ব্যাপারটা ঘটলো কয়েক সেকেন্ডে। সংবিত ফিরে পেতে সে ঝড়ের গতিতে তরিকে ছেড়ে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। তরি ওয়াশরুমের দরজা অল্প একটু সরিয়ে বাইরে উকি দিল। চারপাশে নজর বুলিয়ে দেখলো নির্ঝর রুমে নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে ভেজা কাপড়ে বাইরে বের হলো। কাপড়ের ব্যাগটা চোখে পড়ছে না। উপরে ওঠার সময় নির্ঝর ব্যাগটা হাতে নিয়েছিল। কোথায় রেখেছে কে জানে। সে ভেজা কাপড়ের সম্পূর্ণ রুম হেঁটে হেঁটে নিজের ব্যাগটা খুঁজলো। না পেয়ে আধখোলা আলমারির দিকে এগোলো। আলমারির পাল্লা সরাতে তার বিগত বছরগুলোর ড্রেস চোখে পড়ল। একটা তাকে তার কাপড়গুলো গুছিয়ে রাখা। ব্যাগটা আশেপাশে নেই। তরি অবাক হলো না। সে অবাক হওয়ার মুডে নেই। মাথার মধ্যে এখনো ঘুরছে কিছুক্ষণ আগে করা নির্ঝরের কাজটি। সে আনমনে একবার ডান হাতটা ঘাড়ে বোলালো। কিয়ৎক্ষণ মৌন থেকে খুব দ্রুত একটা 3 পিস হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ভেজা কাপড়গুলো ধুয়ে বালতিতে রাখতে বাইরে থেকে ধারাম করে কিছু পড়ার আওয়াজ কানে এলো তরির। সেই সাথেই নির্ঝরের ব্যথাতুর কণ্ঠের আর্তনাদ। চমকে উঠল সে। দ্রুত ওয়াশরুমের দরজা খুলে সামনে তাকাতে চোখ কোটর থেকে বের হওয়ার উপক্রম হলো। নির্ঝর চিৎপটাং হয়ে মেঝেতে শুয়ে আছে। চোখ মুখ কুঁচকে ব্যথা সহ্য করার চেষ্টা করছে। সে এক দৌড়ে এগিয়ে গেল। ঝুঁকে নির্ঝরের মুখের দিকে তাকালো। নিজের হাসি চেপে রেখে কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, আপনি এভাবে ফ্লোরে শুয়ে আছেন কেন? নির্ঝর ব্যথায় নীল হয়ে যাওয়া চোখ মেলে তরির দিকে তাকালো। দাঁত কিরমির করে বলল, ফ্লোরে ভিটামিনই আছে, যেটা মস্তিষ্কের জন্য খুবই উপকারী, সেজন্য শুয়ে আছি। কোনো সমস্যা? না, সমস্যা থাকবে কেন? ঘাড় তেরা ডিঙি, তোমার মস্তিষ্ক সুবিধার না। আমার পাশে শুয়ে ভিটামিন ই শোষণ করো। আমার কোনো ভিটামিন দরকার নেই, আপনি শুয়ে থাকুন। নির্ঝর ঠাস করে উত্তর দিল, দরকার আছে। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বোকা। তোমার মস্তিষ্ক ভিটামিন জনিত অপুষ্টিতে ভুগছে। ফ্লোর এভাবে ভিজিয়ে রেখেছো কেন? তরি ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকিনি, সেজন্য ভেজা কাপড়ের রুমে ঢুকেছিলাম। সহজে খুঁজে না পেয়ে রুমে কয়েকবার চক্কর দিতে হয়েছে। মহান কাজ করেছো। তা আমাকে আগেভাগে অবগত না করার জন্য ধন্যবাদ। আগে থেকে সতর্ক হলে ভিটামিন শোষণ করতে পারতাম না। আজ থেকে নিয়মিত ফ্লোর ভিজিয়ে রাখবো তাহলে, কি বলেন? নির্ঝর কিচ্ছু বলল না। দুর্বল শরীর নিয়ে দুহাত ফ্লোরে শক্ত করে চেপে ওঠার চেষ্টা করলো। এই কি তার কপালে জুটল? দেখা হওয়ার পর থেকে একের পর এক আঘাত করে যাচ্ছে, ব্যথা দিয়ে যাচ্ছে। কোথায় এখন একটু। তার ঠোঁটের করে হাসির রেখা দেখা দিল। খুব শীঘ্রই সে মুখটা থমথমে করে ফেললো। ফ্লোর থেকে উঠতে বেশ বেগ পেতে হচ্ছে দেখে তরি হাত বাড়িয়ে বলল, আমি কি একটু ধরবো হাত, মানে সাহায্য করব? না, তুই সাংঘাতিক। কেমিস্ট্রি ল্যাবে যেমন তেজস্ক্রিয় পদার্থগুলো সংরক্ষণের বোতলে বিভিন্ন সাংঘাতিক চিহ্ন দিয়ে তার ক্ষতিকারক সম্পর্কে অবগত করে রাখা হয়, তোমারও তেমনি কপালে সিলমোহর করে দেওয়া উচিত। বিপজ্জনক
ও সাংঘাতিক। দূরে থাকুন, বুঝতে পেরেছো? তো দূরে থাকে না, বাধা দিয়েছে কে? দূরেই তো রয়েছি। আমার দূরে থাকা তো তোমার সহ্য হচ্ছে না, সেজন্য ফ্লোরে পানি ঢেলে রেখেছো। আপনার চোখ কোথায় থাকে? মেয়েদের গাল ঘাড় খুঁজে বেড়ায় সব সময়। বিড়বিড় করে বলে তরি সরে আসলো। নির্ঝর ততক্ষণে বসে পড়েছে। সে ফ্লোরে দুহাত রেখে হামাগুড়ি দিয়ে বিছানার কাছে আসলো। কোনো রকমে বিছানায় উঠে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। তাকে একবার ডাক্তারের কাছে যেতে হবে। ভেজা চুলগুলো ছেড়ে তরি ব্যালকনি থেকে বের হলো। নির্ঝর চোখের উপর হাত রেখে আঙ্গুলের ফোকর দিয়ে তরির দিকে তাকালো। সঙ্গে সঙ্গে তার বুকের ধুকপুকানি বেড়ে গেল। রোজ স্বপ্নে দেখা মেয়েটা এভাবে তার রুমে তার চোখের সামনে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কেমন বিশ্বাস হতে চায় না। এই গত পরশু রাতে যখন লুকিয়ে ছবি তুলেছিল তখন কত ভয় ছিল বুকের ভেতর। একটু ছুঁয়ে দিতে গিয়ে কতবার নিজেকে গুটিয়ে নিয়েছে, কত হাজার বার আবার এগিয়ে গিয়েছে। অথচ মাত্র কিছু সময়ের ব্যবধানে মেয়েটা তার বউ হয়ে গেল, তার অর্ধাঙ্গিনী। ঠিক অর্ধাঙ্গিনী নয়, সম্পূর্ণাঙ্গিনী। তরি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একবার পেছন ঘুরে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর সঙ্গে সঙ্গে দু চোখ বন্ধ করে ফেলল। একটু পর চোখ খুলে দেখল তরি আয়নার সামনে বসে পড়েছে। মাথার চুলে খুব মনোযোগ দিয়ে সিঁথি তুলছে। নির্ঝর কিছুক্ষণ মুগ্ধ নয়নে সেই দৃশ্য দেখল। সচকিত হতেই ঘুম ছড়ানো কণ্ঠে বলল, নৌকা, রাতে ঘুম হয়নি তোমার? আমার পাশে এসে ঘুমিয়ে পড়ো। তরি চট করে বলল, না। তোমার কথার মধ্যে এত নেগেটিভিটি ছড়াও কেন? সব সময় শুধু না না না। একটু পজিটিভ মাইন্ডেড হতে পারো না? তরি কিচ্ছু বলল না। নির্ঝর একটা হাই তুলে পাশ ফিরে দেওয়ালের দিকে মুখ দিল। কঠোর গলায় বলল, নো মোর টক, পাশে এসে শুয়ে পড়ো। ও হ্যাঁ, খবরদার, ঘুমের ঘরে কিন্তু হাই আশিক আর হাই বাটন ফোন করতে পারবে না। আমি কিন্তু এসব টলারেট করতে পারবো না। নির্ঝরের আর কোনো কথা তরির কানে এলো না। সে স্তব্ধ হয়ে কিছুক্ষণ নির্ঝরের পিঠের দিকে চেয়ে রইল। তার সবকিছু এখনো কেমন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে সে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের কোনো স্বপ্ন দেখছে। স্বপ্নে অল্প সময়কে অনেক দীর্ঘ মনে হয় বলে এই স্বপ্নটা ভাঙছে না। অনেক বড় স্বপ্ন মনে হচ্ছে, কিন্তু তার অপর মন জানে এটা স্বপ্ন নয়। এই যে এত কিছু ঘটছে সব বাস্তব। সে আয়নার সামনে থেকে উঠে পড়ল। আর এক নজর নির্ঝরের দিকে চেয়ে রুমের বাইরে পা রাখল। তরির ঘুম হালকা হতে পাশ ফিরতে নিল, পারল না। নিজেকে কারো বাহুবন্ধনে আবদ্ধ মনে হলো। মস্তিষ্কের থ্যালামাস কাজ করতে তড়িৎ গতিতে চোখ খুলল সে। চোখ খুলতে নির্ঝরের ঘুমন্ত মুখের প্রতিচ্ছবি দৃষ্টিপটে ভেসে উঠল। তাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। তরির গা গুলিয়ে উঠল। সে তো ড্রয়িং রুমের সোফায় ঘুমিয়েছিল, নির্ঝরের বিছানায় এলো কি করে? নির্ঝরের গরম নিঃশ্বাস তরির কপালের কাছটাতে আছড়ে পড়ছে। সে কিছুক্ষণ চুপচাপ রইল। ভেতরে রক্ত চলাচলের গতি বেড়ে যেতে শুকনো ঢোক গিলল। তারপর খুব সাবধানে পিঠের কাছে জড়িয়ে রাখা নির্ঝরের হাতটা সরালো তরি। আস্তে করে উঠে বিছানা ছেড়ে নামলো। নির্ঝরের পিঠের নিচে থাকা ওড়নাটা একটু একটু করে টেনে বের করে গায়ে জড়ালো। কয়েক পা দরজার দিকে এগিয়ে গিয়ে আবার পেছন ফিরে এলো। নির্ঝরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে তার প্রথমবারের মতো মনে হলো ছেলেটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয়। রান্নাঘর থেকে খুটখাট আওয়াজ আসছে। তরি সরে গিয়ে রান্নাঘরে ঢুকলো। ধবধবে সাদা একটা বিড়াল ইতিউতি করছে। তাকে দেখে দীর্ঘক্ষণ নীল চোখ মেলে তাকিয়ে রইল। তরি মুচকি হেসে হাত বাড়িয়ে বলল, কাছে আয়। বিড়ালটা এখনো ঠাই দাঁড়িয়ে আছে। তরি ধীর পায়ে এগিয়ে গিয়ে ধরতে নিতে এক লাফে রান্নাঘরের খোলা জানালা দিয়ে পালিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে ডেকচিতে গরম পানি তুলে দিল। চা বানাবে। তার গ্রামের বাড়ির মোড়ে মজনু চাচা চা বিক্রি করত। ছোট্ট খুপড়ির মতো দোকান ছিল। কি ভালো চা বানাতো মজনু চাচা। চায়ের উপর দুধের স্বর ভাসত সবসময়। আবার কবে না কবে মজনু চাচার হাতের চা খেতে পারবে ভেবে তরির মন খারাপ হয়ে গেল। চায়ের কাপে চুমুক দিয়ে তরির আশিকের কথা মনে পড়ল। আশিকের সাথে তার প্রথম সাক্ষাৎ হয় কলেজে যাওয়ার ৪র্থ দিনে। তার ক্লাসের ক্যাপ্টেন বড় ভাইদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। হুট করে আশিককে সে দেখতে পায়। আশিকের চেহারায় একটা বাচ্চামো ছিল, যা দেখে তরি ভেবেছিল ছেলেটা হয়তো তাদের ক্লাসের। সেজন্য সে সালাম দেয়নি। পরক্ষণে তাকে এক বড় ভাই ধমক দিয়েছিল। সিনিয়র হওয়ার সত্ত্বেও সালাম কেন দিল না? তারপর সে নিজের ভুল বুঝতে পেরে সালাম দিয়েছিল।
প্রথম দিনই আশিকের তার প্রতি তাকানো অদ্ভুত দৃষ্টি লক্ষ্য করেছিল সে। এরপর মাঝে মধ্যে কলেজে দেখা হতো। মাস তিনেক আগে তাকে প্রপোজ করতে সে রাজি হয়ে যায়। আশিকের কোনো কিছুতে তার কখনো সন্দেহ জন্মায়নি, অথচ কেন সে ছেলেটা তাকে বিয়ে করতে এলো না কে জানে। তরির চোখের কোণে পানি জমে উঠল। পেটে হালকা ক্ষুধার অস্তিত্ব টের পেতে ফ্রিজ থেকে মিষ্টি বের করে দুটো খেলো সে। সাথে চায়ের কাপ খালি করার পর নির্ঝরের কথা মনে হলো। সে তো বাড়িতে একা নয়, আরো একটা মানুষ আছে, অথচ ব্যাপারটা বেমালুম ভুলে গেছে। বাড়তি চাটুকো কাপে ঢেলে রুমে ঢুকলো তরি। নির্ঝর মাথা কাত করে শুয়ে আছে, স্টিচের জায়গায় ব্যান্ডেজ খুলে যাওয়ার মতো হয়েছে। সে চায়ের কাপ বিছানার কাছে সেন্টার টেবিলে রেখে ব্যান্ডেজে হাত রাখলো। সঙ্গে সঙ্গে নির্ঝর মুখটা ঘুরালো। তরি আহত স্বরে বলল, মাথার ঔষধ খাচ্ছেন না আপনি? কয়েক সেকেন্ড সময় নিয়ে নির্ঝর ঘুম চড়ানো কণ্ঠে বলল, গতকালে সব মেডিসিন তো বড় মায়ের বাসায় রেখে এসেছি। এখানে ব্যথার আর জ্বরের যে মেডিসিন গুলো ছিল সেগুলো খেয়েছি। ব্যান্ডেজ খুলে যাচ্ছে। খুলবে না? যা দৌড়ানি খাইয়েছ আমায়। আমার 26 বছর বয়সের সব হাঁটার দূরত্ব একত্রে করলেও এত হবে না। আপনি ডাক্তারের কাছে যান। তরির কণ্ঠস্বরে কেমন অধিকারবোধ ফুটে উঠেছে। নিজের অজান্তে নির্ঝর হেসে ফেলল। বিছানা ছেড়ে আস্তে আস্তে উঠে বসলো। হাত বাড়িয়ে চায়ের কাপ নিয়ে তাতে চুমুক দিল। মুখ তুলে তরির দিকে তাকিয়ে বলল, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো, আমার সাথে হসপিটালে যাবে। নির্ঝরের কথাই তরি অবাক হয়ে বলল, আমি কেন যাব? যদি রাস্তায় সেন্সলেস হয়ে যাই, আবার বিধবা হয়ে যাবে তুমি। সাথে চলো। সেন্সলেস হবেন কেন? যেভাবে চ্যাটাং চ্যাটাং করে কথা বলছেন, আপনাকে দেখে তো একদম ফিট মনে হচ্ছে। নির্ঝর এক নিঃশ্বাসে ঠান্ডা হয়ে যাওয়া চাটুকু শেষ করলো। এক লাফে উঠে তরির দিকে এগিয়ে গেল। কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে বলল, নৌকা, তোমাকে একা বাসায় রেখে আমি কি করে যাব বলো তো? তোমার প্রথম স্বামীর প্রেতাত্মা মানে ভূত এসে যদি তোমার গলা টিপে ধরে, তখন কি হবে? ধরবে মরে যাব। মরে গেলে তো হবে না ডিঙি রানী। গড়ি গড়ি বৃষ্টিতেই আমার রাজ্যের চারপাশে বুক পর্যন্ত পানি হয়। তোমাকে তো প্রয়োজন আমার। রাস্তার এপাশ থেকে ওপাশ যেতে হলেও তোমাকে প্রয়োজন, ভীষণ প্রয়োজন। বুঝতে পেরেছো? তরি কপাল কুঁচকে রাগান্বিত স্বরে বলল, কথায় কথায় নৌকা ডিঙ্গি ফিঙ্গি বলবেন না। উফ, ইটস তরি। তরি ইজ মাই নেম। ইটস নৌকা, ডিঙি ইজ ইউর নেম। তরি তো আমার বউয়ের নাম। ইউ আর নট কোয়ালিফাইড টু বি মাই বেটার হাফ। থরি ফুল হাফ। ইটস গাজা। গাজা খেয়ে আপনি মরে যান। বলে তরি অপেক্ষা করলো না, ব্যালকনির দিকে পা বাড়ালো। নির্ঝরের রুমটা বিশাল বড়। সেই রুমের সাথে লাগানো ব্যালকনিটাও ভীষণ লম্বা। ব্যালকনিতে গ্রিল নেই, কোমর পর্যন্ত রেলিং দেওয়া। এখানে দাঁড়ালে তরির কেমন ভয় ভয় করে। বারবার মনে হয় এই বুঝি পড়ে টরে যাবে। 4 তলার এই ফ্ল্যাট থেকে পড়লে নিশ্চিত মৃত্যু। দুপুর সূর্য পশ্চিমে হেলে পড়েছে অনেক আগে। সেই কড়া রোদের তেজও ক্ষয়ে এসেছে সময়ের পরিব্যাপ্তিতে। এখনকার রোদ কেমন মিষ্টি মিষ্টি লাগছে। তরি বাম হাত উঁচিয়ে সূর্যকে আড়াল করে মুঠোয় পুরার ভঙ্গি করল। কিছুটা দূরে একটা নিম গাছ চোখে পড়ে। নিম গাছের চিরুল চিরুল পাতার ফালিতে রোদ পড়েছে। সবুজে সবুজে গাছের পাতাগুলো ছিকছিক করছে। এই নিম গাছটা দেখলে তার গ্রামের কথা মনে পড়ে। এই তরি, 5 মিনিটস। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও। রুম থেকে নির্ঝরের কণ্ঠ ভেসে এলো। নির্ঝরের আদিষ্টুপি কথা শুনে তরির মনটা তিক্ততায় ভরে গেল। সে বেশ বুঝতে পারছে নির্ঝর একগুঁয়ে ও নাছোড়বান্দা। একবার যখন তাকে বলেছে যে নিয়ে যাবে, তার মানে নিয়েই যাবে। সে আর অযথা প্রতিবাদের ঝুলি খুলে বসলো না। এক পলক নির্ঝরের দিকে চেয়ে রুমের ভেতর ঢুকলো। ঢাকার বুকে পড়ন্ত বিকেল, ক্ষীণ রোদ এসে আলতো করে ছুঁয়ে দিচ্ছে এই শহরকে। আকাশ পরিষ্কার, নির্মল আকাশের চাদরে টুকরো টুকরো শুভ্র মেঘ ভেসে বেড়াচ্ছে। চারপাশের উঁচু উঁচু বিল্ডিং যেন সগর্বে দাঁড়িয়ে আছে আকাশ ছোঁয়ার জন্য। সেসব আকাশচুম্বী ভবনের দিকে তাকিয়ে আছে তরি। তার বিস্ময় আর অবাকে ভরা চোখ দুটো ক্রমাগত ঘূর্ণায়মান। কোটরাত অক্ষের যুগল পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে বিস্তরণ করছে। ব্যস্ততম সড়কে চলমান ব্যস্ততম মানুষের ছুটে চলা দেখতে তার ভীষণ ভালো লাগছে। সর্বপ্রথম ঢাকার শহরে হাঁটতে তার ভেতরে অন্যরকম ভালো লাগার অনুভূতি হচ্ছে। তরি যখন বিস্ময় নিয়ে ব্যস্ত, শহর দেখতে ব্যস্ত, তারই পাশাপাশি হাঁটতে থাকা প্রেমিক পুরুষ, প্রেমিক স্বামী নির্ঝর তাকে দেখতে ব্যস্ত। সেকেন্ডে সেকেন্ডে তরির মুখের এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে, আর সেগুলো সে মুগ্ধ নয়নে চেয়ে দেখছে।
রাস্তার অপোজিট থেকে প্রচন্ড গতিতে বাইক ছুটে আসতে নির্ঝর হ্যাচকা টানে তরিকে নিজের কাছে নিয়ে আসলো। ক্রুদ্ধ নয়নে ছুটে চলা বাইকের দিকে তাকিয়ে রইল। একটু পর সমস্ত রাগ তরির উপর ঝেড়ে বলল, খুব লাইট মনে করো নিজেকে? হাত ধরতে চাইলাম, ধরতে দিলে না। একাই চলতে পারবে, এই তোমার একা চলার নমুনা। এখনই তো বাইকের তলায় পিষে যেতে। নির্ঝরের কণ্ঠের বিষে তরির মুখটা চুপসে গেল। থমথমে মুখে নির্ঝরের কাছ